Hello and welcome to Nights The Extreme Presents Nights আড্ডা এপিসোড 4। আমি তোমাদের হোস্ট অয়ন, আর আজকে আমাদের ভিডিও টপিক কিন্তু আমাদের রিটেনশন চয়েসেস এর উপরে ডিসকাশন। অফকোর্স তোমরা সেটা আমাদের থাম্বনেল দেখেই বুঝে গেছো, এবং আজকে আমাদের পুরো যে লাইভ স্ট্রিমটা থাকবে সেটাতে কিন্তু আমরা ডিসকাস করতে চলেছি আমাদের এক্সিস্টিং প্লেয়ার্স, আমাদের রিটেইনড প্লেয়ার্সদেরকে নিয়ে, কাদের কাদের আমরা রিলিজ করেছি, পসিবল লাইন আপ উইথ এক্সিস্টিং প্লেয়ার্স, আর কোন কোন প্লেয়ারের দিকে আমরা টার্গেট করতে পারি যাতে আমরা নেক্সট ইয়ার আইপিএল এর জন্য একটা ব্যালেন্সড স্কোয়াড তৈরি করতে পারি। আজকে আমার সাথে কিন্তু অনেক প্যানেলিস্টরা আছে যাদের তোমরা অনেক সময় নাইস দ্য এক্সট্রিমের লাইভে দেখে থাকো, তাই একে একে সবাইকে আমরা ডেকে নিই। তো ফার্স্টেই আমি ডেকে নেবো অরিত্রকে। হ্যালো অরিত্র। হ্যালো হ্যালো হ্যালো। তো দেখ, আমাদের লাস্ট সিজনের আইপিএল এর পারফরমেন্স কিন্তু খুব একটা হয়নি। মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হিসেবে আমরা যতটা ভালো পারফর্ম করতে পারবো আমরা আশা করেছিলাম, সেটা দেখ অনেস্টলি দেখ আমরা পোস্ট অকশন যে ডিসকাশন করেছিলাম সেখানে আমরা বুঝে গেছিলাম যে একটু তো ফাম্বল হয়েছে। তো নতুন অকশন, নতুন স্টার্ট, মিনি অকশন হলেও। সো হাউ আর ইউ লুকিং অ্যাট আওয়ার রিটেনশন অ্যাজ অফ নাও? একদম আমি বলবো এটা হতে চলেছে একটা ফ্রেশ স্টার্ট। মানে দেখবে কোরটা মেনটেন আছে, বাট অনেক কিছুই বদলে গেছে। অনেক বড় বড় প্লেয়ার রিলিজ হয়ে গেছে। অনেক কি বলবো, যেটা আর কি সবাই ডিসকাস করছে যে জিনিসটা নিয়ে, আন্দ্রে রাসেল, অনেক অনেক বিগ স্টেপ নেওয়া হয়েছে। অনেক কিছু উম খতিয়ে দেখা হয়েছে সবার প্লেইং অ্যানালিসিস করে। আর বলবো একটা অনেক বড় পার্টস আছে, বাট প্লেয়ার কম আছে। তো দেখা যাক কি হয়। আমি আমি হ্যাপি, রিটেনশন লিস্ট নিয়ে আমি হ্যাপি। অলরাইট। তো আমি এবার ডেকে নিচ্ছি আমাদের নেক্সট প্যানেলিস্ট শুভ্রজ্যোতিকে। শুভ্রজ্যোতি, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। নাইটস আড্ডাতে শুভ্রজ্যোতির আজকে ডেবিউ হচ্ছে। তো আমরা কিন্তু জানি মিনি অকশনের আগে যখন ট্রেড উইন্ডো খোলা ছিল, মানে রিটেনশন লিস্ট বেরোনোর আগে, তখন আমাদের অনেক পসিবল প্লেয়ারদের সাথে ট্রেড হওয়ার কথা হচ্ছিল। তাদের মধ্যে কে এল রাহুল একটা খুব বড় নাম আসছিল, সঞ্জু স্যামসনের নামও উঠে আসছিল, বাট আলটিমেটলি কিন্তু আমরা একটাও ট্রেড করে উঠতে পারিনি। সো হাউ ডু ইউ থিঙ্ক দিস উইল এফেক্ট আওয়ার অকশন স্ট্র্যাটেজি? অকশন স্ট্র্যাটেজিতে অনেক চেঞ্জেস আসবে, বাট আমি মনে করি দেখো, ট্রেড কেকেআর করতে পারেনি, সেটা অবভিয়াসলি দুঃখজনক বিষয়। বাট একদিক দিয়ে আমরা বলি যে ঠাকুর যাও করে মঙ্গলের জন্যই করে। আর ওই দিক দিয়ে দেখতে পারে, দেখো, কে এল রাহুল হোক কিংবা সঞ্জু স্যামসন হোক, একটা টানা একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলে এসছে। এবার আমরা আইপিএল হিস্ট্রিতে অনেকবার দেখেছি যে একটা প্লেয়ার এরকম কন্টিনিউ একটা জায়গায় খেলার পরে মধ্যস্থতা করতে পারে না, নতুন একটা টিমে এসে কন্টিনিউ ঠিকঠাক রাখতে পারে না। তো সেদিক দিয়ে আমি বলবো যে ঠিক আছে, সেখান থেকে মুভ অন তো করাই যায়। এখানে এবার অকশনেও যদি আমি এদিকে আসি, রিটেনশন লিস্ট নিয়েও আমি খুবই খুশি। রাসেল, অবভিয়াসলি আমরা মিস করবো রাসেলকে, বাট নতুন অনেক স্ট্র্যাটেজিস, নতুন ইয়াংস্টারদেরকেও দেওয়া উচিত আমি মনে করি। বাট একটা জায়গায় আমি একটু অনেক অসন্তুষ্ট হয়েছিলাম, সেটা হচ্ছে লুবনিত সিসোডিয়ার এটাকে নিয়ে। আমি ফলো করেছিলাম আগের বার ওকে, যখন ট্রেনিং ম্যাচেস গুলো যখন খেলা হয়েছিল, ওর যে শর্টস, ওর যে টেকনিক্স আমি দেখেছিলাম। ও ওকে চান্স আমরা ডিসকাসও করতাম যে সবসময় ওকে চান্স দেওয়ার জন্য, কিন্তু ও চান্স পায়নি, ও স্টার্ট পায়নি। রিলিজ ওটা আমি একটু অনেক হতাশ হয়েছি বলতে পারো। এবার যদি আসি অকশনে, একটা গুরুত্বপূর্ণ প্লে থাকবে। আমরা জানি যে অ্যাসিস্ট্যান্ট কোচ, হেড কোচ চেঞ্জ হয়েছে, অনেক কোচিং স্টাফ চেঞ্জ হয়েছে, আর ডিফারেন্ট কান্ট্রিজ থেকে রয়েছে সবাই। তো অস্ট্রেলিয়ান এক্স্যাক্টলি। একটা প্লেয়ার নতুন আসা, একটা অবভিয়াসলি আমরা চাইবো যে যাতে একটা ভালো ক্যামেরন গ্রিনকে টার্গেট করুক, কিন্তু তার সাথে সাথে নতুন ইয়াং ফরেনার্স যেরকম জেমি স্মিথ আসতে পারে। এক্স্যাক্টলি। তো একটা ভালো টার্গেট নিয়ে নামুক কেকেআর। আর কেকেআর কে অ্যাটলিস্ট এইবার একটু বুঝুক যে কোন জায়গাগুলোতে কেকেআর এর কমিটা আছে, যেটা আগেরবার আমি মনে করেছি যে খুবই ল্যাক করেছে সেই জায়গাটা বুঝতে। কারণ একই জায়গার একই পজিশনের প্লেয়ার, অনেকগুলো প্লেয়ার হয়ে গেছিল সেবার, যদি তোমরা ফলো করে দেখো। তো সেই প্রবলেমস গুলো নিয়ে বুঝুক।
ফর্ম নিয়ে বুঝুক সবার সবার রাজ্যের এক্স্যাক্টলি, ডোমেস্টিক একদমই অ্যানালাইজ তাই, করে, তো ডেফিনেটলি ডেফিনেটলি, হোপফুলি একটা ভালো অপশন যাবে। একদম। এবার আমি ডেকে নেবো আমাদের আজকের লাস্ট প্যানেলিস্টকে, আমাদের সঙ্গে খুবই পরিচিত, আমাদের প্রতিটা লাইভেই বসেছে আমাদের সাথে, কৃষ্ণেন্দু। ওয়েলকাম টু দ্য স্টেজ। থ্যাংক ইউ আইন্দা। দেখ, লাস্ট ইয়ারের পর থেকে মানে একদম পুরোপুরি রিভ্যাম্প হয়ে গেছে, অভিষেক নায়ারও ফিরে এসেছে, শেন ওয়াটসনকে অ্যাসিস্ট্যান্ট কোচ করে নিয়ে আসা হয়েছে, টিম সাউদি এখন বোলিং কোচ হয়ে গেছে আমাদের। তো এই যে পুরোপুরি রিভ্যাম্প হলো, এতে মানে তোর কি মনে হয়, মানে কোরটা ধরে রাখার পরে ওই মেজর মেজর যে রিলিজ গুলো হলো, তাদের পেছনে কি এই নতুন ম্যানেজমেন্ট আসার কোনো হাত থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই আমার তো মনে হয়, কারণ এটা এবং আমরা অনেক আগে আন্দাজা করেছিলাম। দেখবে তুমি, আমাদের একটা পোস্টও শেয়ার করা হয়েছিল যে ইউপি ওয়ারিয়র্স এর কোচ হওয়ার পর এবারে অভিষেক নায়ার কিন্তু যে ডাব্লিউপিএল হচ্ছে সেখানে একজনকে রেখে বাকি সবাইকে ছেড়েছে, এমনকি তার মধ্যে আইপিএল উইনিং প্লেয়ার দীপ্তি শর্মাও ছিল। তো আমরা সেখান থেকে কিছু না কিছু আইডিয়া করেছিলাম যে এবারে হয়তো কেকার সাথে এমন কিছু একটা করতে পারে, একদম নতুন একটা টিম একদম নতুন ভাবে সাজিয়ে সেটাকে নতুন ভাবে প্রেজেন্ট করে, আবার সেই কোথাও না কোথাও আমাদের যে একটা মাইন্ডসেট হয়ে আছে না একটা প্লেয়ারের জন্য, বা ওই আদার্স টিমও যদি তুমি বলো, ওই কোথাও একটা লয়ালিটি থেকে বেরিয়ে যে কোথাও একটা নতুন করে টিম তৈরি করে নতুন করে একটা আইপিএল জেতার যে তাগিদ, সেটা আমরা এবারে দেখতে পাচ্ছি। তার জন্য হয়তো এত বড় বড় কিছু নাম রিলিজ করা। আমরা আসছি যদিও এই প্রসঙ্গে, কিন্তু তাও আন্দ্রে রাসেল কি বলবো, প্রতিটা কেকেরিয়ানদের মনে একটা অন্যতম আবেগের জায়গা। কিন্তু তার মতো একটা নামকে বাদ দেওয়া, এটা একটা হিউজ পরিমাণ, মানে কত বড় একটা জিজ্ঞাসা থাকলে যে এটা হতে পারে, তো সেটা আমরা সবাই জানি। তো আপাতত দেখা যাক। ডেফিনেটলি ডেফিনেটলি। তো আস্তে আস্তে এবার আমরা আমাদের প্রেজেন্ট রিটেইন প্লেয়ার্সকে নিয়ে একটু আলোচনা করি। তো আচ্ছা, আমার স্ক্রিনটা দেখাচ্ছে কিনা একটু তোরা প্লিজ বলিস। অলরাইট, সো উই মুভ অন। তো অফকোর্স দেখো, রিটেনশনের মধ্যে আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট বেসিক চয়েসেস সুনীল নারেন। অফকোর্স মানে আউট অফ দ্য টু বিগ নেমস আমরা জানতাম যে রাসেল নারেন, মানে সেই নারেন তো আরো বেশি, নারেন 2012 থেকে, রাসেল 2015 থেকে। তো এই নারিনকে রিটেন করাটা আই থিঙ্ক ওয়াজ অ্যাকচুয়ালি আ নো ব্রেনার, বিকজ মানে ইভেন ইফ নট উইথ দ্য ব্যাট হি উইল পারফর্ম উইথ দ্য বল। আর যেদিনকে হয়তো বলে ছিল না, ব্যাটে হয়তো কয়েকটা ইম্পর্টেন্ট রানস করে দেবো। তো অনেক তো তোর কি মনে হয়, মানে সুনীল নারিন রিটেন, আই থিঙ্ক ওর জন্য আমাদের 12 crores যাচ্ছে। তো 12 crores দিয়ে সুনীল নারিনকে রিটেন করা ওয়ার্থ ইট? একদমই, কারণ নারিন ইজ অলওয়েজ আওয়ার ফ্রন্টম্যান। নারিন হচ্ছে আমাদের কি প্লেয়ার। এই যেটা তুমি বললে এই সবে একটু আগে, যে হয় ও ব্যাটে রান করবে, না হলে বলে। দেখবে নারিন প্রতিটা ম্যাচে ইকোনমিক্যাল। ও ধরো উইকেট পেল না কোনো ম্যাচে, বাট ইকোনমিক্যাল বোলার এই এরকম পজিশনে এখনকার দিনে পাওয়া না খুব টাফ। আর বিশেষ করে নারিনের মতো যেহেতু একজন আছে আমাদের কাছে, হি ইজ আ ট্রু লেজেন্ড অফ কেকেআর। তো নারিনকে নো ডাউট, নারিন এই লিস্টে থাকাটা অবশ্যই, নারিন সবার প্রথম সারিতে আসবে। অবশ্যই। আর অফকোর্স মানে দেখ, সব থেকে যেটা তুই বলি ইকোনমিক্যালের ব্যাপারটা, মানে 6.8 ইকোনমি একটা স্পিনার হিসেবে, মানে ইন্ডিয়াতে একদম রিসেন্ট বেসিসে আরো, একদম মানে যেখানে 200-250 রান চেজ এটাই, হয়ে যেখানে যাচ্ছে লিটারালি, যেখানে একদম মানে একদম 6.8 এর ইকোনমি ইজ লাইক মানে গোল্ডেন, তাই না? আর অফকোর্স মানে লাইক একদমই যদি হাইলাইট করতেই হয়, দেখ তোরা দেখতেই পাচ্ছিস যে হি হ্যাজ ওয়ান এমভিপি অ্যাওয়ার্ডস থ্রাইস, মোর দ্যান এনিবডি এলস। তো সেই ক্ষেত্রেও মানে একদম অফকোর্স 12 crores আই থিঙ্ক ইটস এ গুড ডিল। তারপরে ইটস নেক্সট রাহানে। এইটা একটা রিটেনশন যেটা আমার মনে হয় ইজ লাইক কি বলবো, মোর অর লেস ইউ হ্যাভ টু ডু ইট, বিকজ আগের বার আমরা রাহানেকে কিনেছিলামও কিন্তু সেকেন্ড রাউন্ডে, আই থিঙ্ক ইফ আই এম নট রং, যে ফার্স্ট রাউন্ডে রাহানে ওয়েন্ট আনসোল্ড, তারপরে আমরা কিনেছিলাম ইফ আই এম নট রং শুভজ্যোতি। তো তারপরেও রাহানেকে রিলিজ না করা বিকজ বেস্ট প্রাইসে পাচ্ছি। তো হাউ আর লুকিং এট দিস রাহানে ফর 2 crores রিটেইনড? রাহানে আগের বার সত্যি কথা বলতে গেলে কেকেআর এর পুরো লাইন আপে ব্যাটিং এ খুবই একটা ক্রুশিয়াল রোল খেলেছে। আর প্রতিটা ম্যাচে একটা সুন্দর স্টার্ট বলো নিজে দিয়েছে। যে কটাও আউট হয়েছে ম্যাক্সিমাম, আমি যেটা খেয়াল করেছি শর্টস নিতে গিয়েই ম্যাক্সিমাম টাইমে আউট হয়েছে।
তো আগেরবার যদি দেখি তো খুবই মানে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যদি ব্যাটিং এ আমরা বলি অনেকেরা আউট অফ ফর্ম গেছে, কিন্তু রাহানে স্ট্যান্ড করেছে, ডেলিভার করেছিল। তো রাখতেই হতো বলতে পারো। এবার জানি না এবারে কি রোলে রাহানেকে রাখবে, বাট হোপিং ফর দ্য বেস্ট যে ভালো কিছু হবে। আর এটা একটা অ্যাবসলিউট ঠিকঠাকই রিটেনশন আছে। দেখ, if you ask me, আজকের দিনে মানে রাহানে was very good in last year's সৈয়দ মুশতাক আলী ট্রফি, বাট ডোমেস্টিকের পরে মানে হি কুড নট পারফর্ম এক্স্যাক্টলি সেরকম ভাবে। মানে আমরা ইভেন সিএসকে সেটাও যখন রাহানে ছিল, সেটাও এজ ফ্যাক্টর একটা সিএসকে যখন চলে রাহানে আসছে ছিল, এখানে। রাহানেকে ওই হাই স্ট্রাইক রেট নিয়ে ওয়ান ডাউন ব্যাট করতে আসা, স্পিন ব্যাশিং করে কেকেআর এগেইনস্টে একটা ম্যাচ আই থিংক 70 odd রানস করেছিল। বাট সামহাউ আই ফিল এখন যখন মিনি অপশনে আমরা যাচ্ছি, উই হ্যাভ টু লুক বিয়ন্ড হিম অ্যাজ ওয়েল। মানে কৃষ্ণ, তুই হয়তো এগ্রি করবি যে রাহানে শুড নট বি আওয়ার ফার্স্ট চয়েস ওপেনার আজকের দিনে দাঁড়িয়ে। সেটাই বলছি যে কেকেআর এর কি রোলে রাখবে রাহানেকে, সেটা আরেকবার ভাবা উচিত। কিভাবে একবার এ করি, কিভাবে কি পজিশনে রাখবে সেটা ভাবুক। একবারে যে স্টার্টিং এ খেলাবে সেটাও কিন্তু আমি একদম এগ্রি করছি না, আর আমি খুব মতও দিচ্ছি না যে একদম স্টার্ট করুক রাহানে। কজ এই তুমি যেটা বললে ডোমেস্টিকে কিন্তু খুব একটা, আগের বছর খুব ভালো সিজন গেছিল ডোমেস্টিকে, ফ্যান্টাস্টিক সিজন গেছিল, সেটা কিন্তু এই বছর হচ্ছে না। আর এজ ফ্যাক্টর একটা এখান থেকে মাঝখান থেকে চলে আসছে যদি তুমি দেখো। এক্স্যাক্টলি। কৃষ্ণ, তোর কি মনে হয়, will রাহানে কন্টিনিউ as KKR ক্যাপ্টেন দিস সিজন? নেভার। অনেস্টলি আমি আগের বারেই বলেছিলাম যে রাহানে কখনোই অ্যাটলিস্ট ক্যাপ্টেন্সি অপশন হতে পারে না। মানে তুমি নিজে ভাবো না, তুমি একটা আইপিএল জিতেছো এবছর, তুমি নিশ্চয়ই পরের বার একজনকে তুমি ছেড়ে দিয়েছো, ঠিক আছে, তুমি শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছো, এটা অন্য কেউ থাকলেও আমি বলতাম যে ঠিক আছে, যে কোনো কারণে তুমি ছেড়ে দিয়েছো। বাট তুমি একটা আইপিএল জয়ী টিমের হয়ে কখনো তুমি সেকেন্ড রাউন্ডে তুমি একজন ক্যাপ্টেন খুঁজতে যাবে, তাও যে প্লেয়ারটা প্রথম রাউন্ডে আনফোল্ড হয়ে গেছে, একটা 1.5 কোটির প্লেয়ার, তুমি তাকে কি কখনো ক্যাপ্টেন হিসেবে খুঁজতে যাবে? কখনোই না। সে তোমার হয়তো প্ল্যানের মধ্যেই ছিল না, কিন্তু তোমার অকশন এতটাই খারাপ গেছে, বা তোমার অকশন তুমি যেভাবে চেয়েছো তেমন ভাবে যায়নি যে তুমি রাহানেকে কনসিডার করেছো অ্যাজ আ ক্যাপ্টেন, যে আমার কাছে আর কোনো অপশন নেই, আমি সেকেন্ড রাউন্ড থেকে 1.5 কোটিতে রাহানেকে কিনছি, দেন আমি ওকে ক্যাপ্টেন বানাবো, একটা ফ্র্যাঞ্চাইজির ফেস বানাবো। তো এটা খুব বড় একটা পয়েন্ট যে আমি রাহানেকে ওই সময় ওইভাবে দেখছি, বা তারপরে ওই ম্যাচে ফ্লপ যাওয়ার পরেও আমি কিভাবে দেখবো। তো এখন তো আমরা কোনোভাবেই রাহানেকে দেখতে পাচ্ছি না যে অ্যাজ আ ক্যাপ্টেন। এবং তুমি যদি দেখে থাকো নাইট ক্লাবের কারো কারো অ্যাকাউন্ট থেকে, যারা নাইট ক্লাব অ্যাপটা আছে, তো কিছু কিছু জায়গা থেকে ক্যাপ্টেন্সি ট্যাগটা সরিয়ে দিয়েছে, কিছু কিছু জায়গায় ক্যাপ্টেন্সি ট্যাগ অবশ্যই আছে, কিন্তু কিছু জায়গা থেকে সরিয়েও দিয়েছে। তো রাহানে অ্যাজ আ ক্যাপ্টেন কখনোই, আমি আগের বারেও বলেছিলাম না, আমি আর আগের বারে পারফরমেন্স দেখার পর এবারে তো আমি কখনোই না বলবো, বাট অ্যাজ আ ব্যাটসম্যান রাহানে আগের বারে যা খেলেছে, হয়তো কোথাও না কোথাও একটা কনসিডার করার জায়গা আছে যে হ্যাঁ প্লেয়ারটা এখন হয়তো শেষ হয়ে যায়নি, বা একটা চান্স দেওয়া যেতে পারে। বাট তুমি যদি বলো অ্যাজ আ ক্যাপ্টেন রাহানে, কখনোই না। অলরাইট, তো আমরা চলে যাবো আমাদের নেক্সট প্লেয়ারের দিকে, which is of course a no brainer। মানে রিঙ্কু সিংকে কেকেআর লিটারালি গ্রুম করে আছে 2018 থেকে, ইফ আই এম নট রং। তো তারপরে রিঙ্কু সিংকে when we are getting him at his peak ছেড়ে দেওয়া would have been a blunder। সেই জন্যই কিন্তু আমরা মেগা অকশনের আগেও রিঙ্কুকে রিটার্ন করেছিলাম। আর রিঙ্কুকে নিয়ে যেটা আমার সব থেকে মানে কি বলবো দুঃখের ব্যাপার হচ্ছে, রিঙ্কু কিন্তু লাস্ট 2 সিজনে নিজের যেটা মেন কাজ সেটাই ও পাচ্ছে না। মানে ওকে আমরা ফিনিশার হিসেবে, যেহেতু ও এক ওভারে 30 মানে রান চেস করে দিয়েছিল 5-6 মেরে, মানে ওকে আমরা শুধু ফিনিশার হিসেবে দেখে দেখে না, উই আর লুজিং হিম অ্যাজ আ মেন ব্যাটার। রিঙ্কু সিং কিন্তু আমার মনে হয় ইজ এ সলিড মিডল অর্ডার অপশন, নট জাস্ট আ ফিনিশার। রিঙ্কু সিং যদি অনায়াসে 11-12 নম্বর ওভারে ব্যাট করতে আসে, হি ক্যান প্লে আ গুড ইনিংস ফ্রম দেয়ার, হি ক্যান বিল্ড এন ইনিংস, আর শেষের দিকে গিয়েও মারতে পারবে। বাট সেই ক্ষেত্রে জানি না কেন কেকেআর কনস্ট্যান্টলি ওকে পুশ ডাউন করে 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 সেই 18-19 নম্বর ওভারে নামাচ্ছে, যখন তুমি হয় মার নয় আউট, এরকম অবস্থা চলে আসতে। সো উই আর নট গেটিং হিম অ্যাট হিজ বেস্ট লাইক দিস। তো আমার মনে হয় যে কেকেআর উচিত এবার অকশনটা এমনভাবে করা যাতে রিঙ্কু সিং যেন অ্যাটলিস্ট 5 বা 6 এ ব্যাট করে, তার নিচে না। আই থিঙ্ক তোরা আমাকে এসে এগ্রি করবে এটাতে। তো we move on to the next player, Manish Pandey. Again, I think, of course, তোরও কি মানে he will be a backup this season as well. আগের বছর একটা ম্যাচ, তার আগের বছরও দুটো ম্যাচই খেলেছিল, জাস্ট আই থিঙ্ক মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছিল, আর সেম ভাবে এই বছরও
একটা ম্যাচে যেখানে কেকেআর আই থিঙ্ক ওই মানে অলমোস্ট উইকেট তাড়াতাড়ি পড়ে যাচ্ছিল বলে হি কেম টু সেভ দ্য ইনিংস, মনীষ পান্ডে। কিছু অ্যাড করবি আর এটাতে? একদম, আমি বলবো মনীষ পান্ডে অত্যন্ত ভালো একটা অপশন। কারণ তুমি দেখো, যে বললে না যে 3টে ম্যাচে নেমেছিল, আর দেখবে তুমি যে 3টে ম্যাচে নেমেছিল না, প্রতিটা ম্যাচে একটা ইম্প্যাক্ট ফেলে গেছে মনীষ পান্ডে। তুমি যে বললে মুম্বাইয়ের ম্যাচটা নেমেছিল 2024-এ, ওটা 46 না 48 বানিয়েছিল এক্স্যাক্টলি, মনীষ পান্ডে। ম্যাচ উইনিং ইনিং অফ কোর্স। আমি যদি না ভুল করি 24 কি 25 বলে বানিয়েছিল, একদম ম্যাচ উইনিং। কারণ ওই এটা না খেললে খুব স্ট্রাগল করছিল ওই জায়গাটায় 100-র মধ্যে অল KKR। আউট হয়ে যাওয়ার একটা চান্স আসছে, একদম একদম গেছিল। একদম, সেখান থেকে 150 প্লাস রান করিয়ে দিয়েছিল মনীষ পান্ডে। তো মনীষ পান্ডে ইজ আ ক্লাস প্লেয়ার। তো মনীষ পান্ডেকে রাখাটা আমি বলবো একটা গুড ডিসিশন। ডেফিনেটলি। সো উই মুভ অন, নেক্সট প্লেয়ার ইজ অঙ্কুশ রঘুবংশী। এই ছেলেটাকে আমার বড্ড ভালো লাগে। সুব্রজ্যোতি, ইওর থটস অন অঙ্কুশ রঘুবংশী's রিটেনশন? শুভমান গিলের পর যদি কেকেআর এর একটা ভালো এরকম স্টাইলিশ টেকনিক্যাল সাউন্ডেড প্লেয়ার যদি দেখি, তো অবভিয়াসলি রঘুবংশী এসছে, আর সেটা নিয়ে আমি খুবই খুশি হয়েছি। আর কেকেআর এর অ্যাটলিস্ট আমি এইবারে বলবো যে কেকেআর যেন রিঙ্কু সিং এর মতন রঘুবংশীকে একটা ফিক্সড স্পট দেয় কেকেআর এর ব্যাটিং এ। আগেরবার আমরা যদি খেয়াল করো তো কয়েকটা ম্যাচে দেখেছিলাম একদম ফিনিশারদের পরেও রঘুবংশী এসেছিল ম্যাচে। তো এইবার যেন সেটা আমি চাই না একদমই, যেটা হয় সেটা হোক। রঘুবংশী একটা ফিক্সড স্পট দিক কেকেআর, সেখানে আসুক। রঘুবংশী নিজের স্কিল একদম শো করতে পারবে, আর সে ফর্মে আছে। আর লাস্ট দুটো সিজন একদম ফ্যান্টাস্টিক পারফরমেন্স করেছে, আর রাইজিং স্টার ফর ইন্ডিয়া টিম অলসো। ডেফিনেটলি। কৃষ্ণেন্দু একটা ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস রাদার আমি বলবো, এবছর যে মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ হলো, সেখানে অঙ্কুশ রঘুবংশী ওয়াজ আ পার্ট অফ দ্য উইনিং টিম। আর শ্রেয়াস আইয়ার কিন্তু শুধু সেমিফাইনাল ফাইনাল খেলেছিল টুর্নামেন্টে, বাকি টিমটাতে টুর্নামেন্টে কিন্তু ক্যাপ্টেন ওয়াজ রঘুবংশী। আর রঘুবংশী কিন্তু উইকেট কিপার হিসেবেও কিন্তু খেলেছিল কয়েকটা ম্যাচ। সো তোর কি মনে হয়, মানে এটার পেছনেও কি কেকেআর এর কোনো মানে অ্যাডভাইস আছে যে উই আর লুকিং এট ইউ অ্যাজ অ্যান উইকেট কিপার অপশন মেবি ইন্ডিয়ান হিসেবে? তোর কি মনে হয়? দেখো, এখনের মতো যদি তুমি দেখতে চাচ্ছ, রঘুবংশীকে আমরা প্রথম থেকে দেখিনি যেহেতু অ্যাজ আ কিপার খেলতে আগের 2 বছর। যদি হঠাৎ করে তুমি দেখতে, তো এটা থাকতে পারে অভিষেক নায়ার বা তার প্রধান ব্যাটিং কোচ যে আছে তার ইভেন মদতে হতে কিন্তু পারে। সৈয়দ মুশতাক আলী ট্রফি যেটা আসছে আপকামিং সিজন, সেখানেও কিন্তু অঙ্কুশ রঘুবংশী কিপিং করবে, এটা কিন্তু বলা হয়েছে। তো সেই জন্যই বললাম। হ্যাঁ, তো সেই জন্যই বলা যে যখন আমাদের ওই হাতে একটা অপশন চলে আসছে, আমরা বারবার দেখছি, তো সেটা নিয়ে আমাদের আলোচনা করতে ভালো লাগছে যে ভবিষ্যতে কি হবে। বাট আমার মনে হয় যে এবছর হয়তো হবে না, যে এবছর হয়তো অঙ্কুশকে দিয়ে কিপিং করাবে না, কারণ যতই ভালো করুক আমাদের একটা কিপার লাগবে। আর আমাদের টিমে কারেন্টলি একটাও কিপার ব্যাটসম্যান নেই, ঠিক আছে? না আছে ওভারসিজ, না আছে ইন্ডিয়ান, আমাদের টিমে কোনো কিপারই নেই। তো সেক্ষেত্রে কিপার 2টো বা 3টের পেছনে তো যাবেই, আনটিল আমরা কাউকে না পাই। মানে পেতে তো হবে, অবশ্যই পেতে হবে, তখন হয়তো রঘুবংশী একটা চান্স থাকবে। বা এখন থেকে 1 বছর বা 2 বছর পর যখন যখন রঘুবংশী আরো ম্যাচিওর হবে অ্যাজ আ কিপার, বা এরকম লিগ খেলে, বা যখন আইপিএল এর স্তরে আসবে, তখন আমরা হয়তো রঘুবংশীকে কেকেআর এর উইকেটের পেছনে ব্যাটিং গ্লাভস হাতে দেখতে পাবো। বাট আমার মনে হয় না এবছরই আমরা সেই রোলে রঘুবংশীকে দেখতে পাবো। আর এতে তার কি বলবো, ব্যাটিং রোলও এফেক্ট পড়তে পারে। যে একদিকে আমি কিপিং করছি, আমরা এমন অনেক প্লেয়ারকে জানি যারা ক্যাপ্টেন্সির চাপে ব্যাটিং করতে পারেনি, যারা উইকেট কিপিং এর চাপে ডিস্ট্রয় হয়ে গেছে। তো একদমই লাস্ট আপাতত সিজন আমরা যেমন যদি শুরুর দিকে আমরা দেখছিলাম সরফরাজ খানকে দিল্লি উইকেট কিপার হিসেবে খেলাচ্ছিল, ব্যাটিংটাও তারপরে ওর পড়ে গেল। এক্স্যাক্টলি, তো সেটাই যে আমরা যদি হঠাৎ করে কোনো রোলে দিয়ে দিচ্ছে, যদি অ্যাডাপ্টেবল না হয়, তো সেক্ষেত্রে একটা বড় সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আমি এই সিজনে রঘুবংশীকে অ্যাজ আ কিপার দেখছি না। বাট হ্যাঁ, ওকে যদি ভালোভাবে গ্রুম করা হয়, ওকে যদি ঘরোয়া ক্রিকেটে ভালোভাবে কিপিং করতে দেখা যায়, আমরা অবশ্যই পরবর্তী সিজনে বা পরবর্তীকালে আমরা অঙ্কুশ রঘুবংশীকে অবশ্যই দেখতে পারি কিপিং উইকেট কিপিং এর পিছনে। একদম, মানে টাচউড, আনলেস খুবই খারাপ অপশন যায়, মানে 63 কোটি টাকা নিয়ে খারাপ অপশন যাওয়াটা ইজ একটুখানি প্রবলেম্যাটিক। বাট যদি খুব খারাপ অপশন না যায়, যেখানে আমরা একটাও ভালো জেমস স্মিথ, ডেভন কনওয়ে বা জশ ইংলিশ কাউকে পেলাম না, তখন একমাত্র আমরা হয়তো দেখতে পারি সেই রঘুবংশীকে দিয়ে কিপিং করানো হচ্ছে। বাট ঠিক আছে, লেটস নট হোপ ওরকম যেন না আসে আমাদের দিনকাল।
তারপরে আচ্ছা আমাদের গৌতম গম্ভীরের ফেভারিট প্লেয়ার চলে এসছে আমাদের। তো দেখো যে যাই বলুক ভাই, কে কে আর ঠিকঠাক খেলে দেয়। আমি কিন্তু ভাই হর্ষিত রানার ফ্যান, ঠিক আছে, মানে একটু অ্যাটিটিউড আছে, তাকে ফাস্ট বোলারে যদি অ্যাটিটিউড না থাকে খুব একটা মানায় না। তো ওই অ্যাটিটিউড নিয়ে আজকের দিনে একটুখানি আউটস্পোকেন, হ্যাঁ মানে হয়তো যতটা ওকে মাতামাতি ইন্ডিয়া টিমে করা হচ্ছে হয়তো অতটা ভালো এখনই হয়ে যায়। নিজে হর্ষদীপ সিং কে বসে হয়তো হর্ষিত রানা খেলানো হচ্ছে, কিছু কিছু ব্যাপারে প্রবলেম আছে, বাট লেটস নট গো ইনটু দ্যাট সাইড। অরিত্য, হর্ষিত রানা 4 crores এ রিটেন করা, কিন্তু মানে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করেছিলাম আমরা মেগা অকশনের আগে। তো 4 কোটি টাকাতে হর্ষিত রানা, হাউ ইজ দ্যাট? একদম, ইটস আ গুড ডিল। আর যেটা তুমি বললে যে হ্যাঁ হয়তো ইন্ডিয়াকে অতটা প্রোভাইড করতে পারিনি এখনো, এটাও দেখতে হবে যে ওর সেই বয়সটাও আসেনি, ও অত চান্সও পায়নি, মানে সেই জিনিসটা প্রুভ করার জন্য সেইভাবে গ্রুমও এখনো হয়নি। ও কেকেআর এর হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে প্রতিটা ম্যাচে, মোটামুটি ইকোনমিক্যালি থাকে হর্ষিত রানা। হ্যাঁ, কিছু কিছু দিন সবারই খারাপ যায়, সেটা বলার কথা না। যেটা তুমি বললে যে ফাস্ট বোলার হিসেবে অ্যাটিটিউড না থাকলে জিনিসটা খুবই অদ্ভুত লাগে। তো অবশ্যই হর্ষিত রানা উম, অবশ্যই একজন কি প্লেয়ার। ইকোনমিটা নিয়ে দেখ আমরা কিছু বলতে পারবো না, বিকজ দেখো একদম, বল করতে আসে, একদম। পাওয়ার প্লেতে 2 ওভার বল করে, আবার 2 ওভার ডেতে বল করে, তো দু সময় প্লেয়াররা মারতেই এবং যাবে। কিন্তু ও অবশ্যই দ্বিতীয় আর বলে ওরা কিন্তু অ্যাভারেজটা দেখ, একদম, অ্যাভারেজ ইজ অলমোস্ট। একদম প্রতি ম্যাচে মোটামুটি একটা দুটো উইকেট থাকে হর্ষিত রানার। আর ডেফিনেটলি। একজন ফাস্ট বোলার, বিশেষ করে এখন আইপিএল এর গত 2-3 বছর ধরে যেরকম পিচ হচ্ছে, ফাস্ট বোলারদের জন্য জিনিসটা একটা ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। তুমি ইডেনের পিচ দেখো কি হায়দ্রাবাদের পিচ দেখো, মানে অদ্ভুত মারকুটে পিচ হয়ে গেছে জিনিসগুলো, সেখানে কিছু করার নেই। আর হর্ষিত রানাকে সবে উঠছে, উঠতি বয়সের একটা ছেলে, সবে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে, তো এক্ষুনি থেকে এত ব্যাকল্যাশ করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। এক্স্যাক্টলি। এটাই হচ্ছে কথা। বাট হ্যাঁ ওই যে 3টে যে ছবি দেওয়া আছে অফকোর্স, মানে একটু তো ভাই একদম, আছে একদম, অবশ্যই। একদম। থাক এইটুকু বাবা, তো আমাদের দরকার, থাক, এইটুকু আমরা দরকার। খুশি, আমাদের থাক, আমরা অন্য খুশি, কারো যে যা বলুক আমরা অবশ্যই, থাক, আমাদের একদম, হর্ষিত ভাই ঠিক একদম, আছে। চলো একদম। নেক্সট প্লেয়ার, আচ্ছা আয়ান দা, বলো বলো আমি হর্ষিত রানার ব্যাপারে একটু অ্যাড করতে চাই। বলো তুমিও বলো। যেমন বলে যে হয়তো ইন্ডিয়া টিমের এখনো সে লেভেলে পৌঁছায়নি, বা আমরা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ক্রিটিসাইজ দেখে থাকি যে গৌতম গম্ভীরের ছাত্র হিসেবে চলে এসেছে, বা হ্যাঁ গৌতম, বা আমাদের যে হ্যাঁ সোজা ভাষায় যে আমাদের ট্রোল গুলো হয়, মানে গম্ভীর কোটা বা কেকেআর কোটা, আমি বলতে চাই যে কিছু কিছু প্লেয়ার এমন থাকে না যাদেরকে তুমি দেখে চিনতে পারো যে এরা ভবিষ্যতে সুপারস্টার হতে পারে। তো আমার মনে হয় হর্ষিত রানা ওরকম একটা প্লেয়ার যে তুমি ওকে 2 বছর 2.5 বছর ভালোভাবে খেলাও, তুমি তার মধ্যে সেই পোটেনশিয়ালটা দেখেছো যেটা অন্য কোনো প্লেয়ারের মধ্যে দেখতে পাওনি। তুমি আমাকে এখন একটা প্লেয়ারের নাম বলো এই 23 বছর বা 24 বছর বয়সে যে কন্টিনিউয়াসলি 140 থেকে 145-এর পিচে বল করতে পারে। ডেফিনেটলি আর দেখ, মানে মোস্টলি আমি সব থেকে বেশি তোকে এটা সাপোর্ট করি জানিস তো, মানে লাস্ট দেখ যবে থেকে বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছে, ইন্ডিয়া কিন্তু নতুন ফাস্ট বোলার প্রডিউস করা বন্ধ হয়ে গেছে। আমরা দেখেছি প্রতিটা ফাস্ট একদম বোলার একটা করে আসছে, ধর উমরান মালিক এলো, তারপরে ইনজুরি হয়ে গেল চলে গেল, মায়াঙ্ক যাদব 3টে ম্যাচ ভালো খেললো, তারপর থেকে আর নেই, ইনজুরি। হর্ষিত রানা 140+ বল করে যাচ্ছে, 3 সিজন ধরে কিন্তু ভালো পারফর্ম করে আসছে, তাই না? তো এক্স্যাক্টলি, আমি তোমাকে সেটাই বলছিলাম Exactly, যে like if we একটা are looking প্লেয়ার beyond একটা Shami, পেস, we are looking beyond Bumrah কে আর্শদীপ তো ঠিক আছে রইলো, বাট হু উইথ আর্শদীপ? তো এক্স্যাক্টলি সেই সেটাই জন্য যে মানে একদমই, কন্টিনিউয়াসলি একদমই এটা। 140 থেকে 145-এর পেসে বল করতে পারে, ইনজিওর্ড হয় না। এবং ইভেন তুমি সাউথ আফ্রিকার এগেইনস্টে ওডিআই সিরিজ দেখো না, প্রথম ম্যাচে 2 উইকেট, দ্বিতীয় ম্যাচে 3 উইকেট, তৃতীয় ম্যাচে 2 উইকেট, 3 2 5 2 7, অস্ট্রেলিয়া, 3 ম্যাচে 7 উইকেট। ইভেন হ্যাঁ না, ওটা সাউথ আফ্রিকা ছিল ওডিআই সিরিজটা। আর তোমার ইন্ডিয়া এ সিরিজে বোধহয়, ইন্ডিয়া এর রিসেন্ট যেটা শেষ হলো সেটাই বোধহয় টপ উইকেট টেকার ছিল, ওটা বোধহয় 15টা উইকেট নিল। তো আচ্ছা। তুমি 15টা বা 17টা, তো এর মধ্যে তুমি বলো যে আর কোন প্লেয়ার তোমাকে এরকম পারফর্ম করবে অ্যাট দি এজ অফ 24, তোমাকে এরকম ম্যাচুরিটি আর কোন প্লেয়ার দিবে? কোন প্লেয়ার 140 থেকে 145 কিলোমিটার বল করবে যে কন্টিনিউয়াসলি খেলতে পারবে প্রতিটা ফরম্যাট? হ্যাঁ, আমরা হয়তো টেস্টে খুব বেশি, আমি মানছি হাসিনা খুব ভালো খেলতে পারিনি, বাট তুমি অ্যাজ আ 3 ফরম্যাট প্লেয়ার দেখতে গেলে তুমি বলতে পারবে না যে হর্ষিত রানা ইনজিওর হয়ে বসে আছে। হর্ষিত রানা 10 ওভারের পর, টেস্ট যদি দেখতে পাই 10 ওভারের পর তার পেস 128 130-এ নেমে গেছে অন্য প্লেয়ারদের মতো, তুমি সেটা দেখতে পাবে না। ও কিন্তু কন্টিনিউয়াসলি ওর স্পিডটা ধরে রাখে, আর এটা খুব বড় একটা বিষয় হর্ষিত রানার ব্যাপারে যেটা কেউ আলোচনা করে না। এক্স্যাক্টলি, বাট
ওই আর কি, মানে হি ইজ মিড অপশন, বাট এবার হ্যাঁ ইফ হি গোজ অন, মানে ওই যে ব্যাকিংটা পাচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট, মানে এর সাথে সাথে আমরা দেখি বিকজ অনেক ফাস্ট বোলার আমরা দেখেছি আগেও এসছে, নবদীপ সাইন, টি নটরাজন এরা এসছে, বাট ওরা হারিয়ে গেছে কোনো না কোনো ভাবে। তো কেকেআর যে কনস্ট্যান্টলি ব্যাক করছে, আই এম তো হ্যাপি ফর আওয়ার ম্যানেজমেন্ট যে অ্যাটলিস্ট ঠিক আছে কেকেআর ভরসাটা রেখেছে হর্ষিত রানার উপরে। এবার হ্যাঁ আরেকটা ব্যাপার যে কেকেআর এখন ওকে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করতে পেরেছে বলে হয়তো রাখতে পেরেছে। হোয়াট ইফ নেক্সট যখন মেগা অপশন হবে তখন যদি অপশনটা থাকে, আই থিঙ্ক হর্ষিত রানা তো নিজে রিটেন করার জন্য ওর প্রাইস ট্যাগ তো বেড়েই যাবে, তো তখন দেখা যাবে কি হয়। বাট আপাতত 4 কোটিতে হর্ষিত রানা ইজ আ ভেরি গুড বাই, ইটস আ স্টিল। আর তার সাথে এখন বৈভব অরোরা হর্ষিত রানার স্ট্রাইক পার্টনার। শুভ্রজ্যোতি তোর কি মনে হয়, মানে হর্ষিত মানে আর উই সিইং এট দ্য সেম পেস ডু কন্টিনিউ, আর নাকি কেকেআর এর দে শুড লুক বিয়ন্ড, মানে হর্ষিত রানা থাকলেও বৈভব অরোরাকে নিয়ে তুই কতটা মানে কি খুশি? ভাইভা বড়রা আগের বছর আমার মতে খুব একটা ভালো রেজাল্ট পায়নি। 2024-এও ঠিকঠাক, তাও ফাইনালও ভালো খেলেছে বলতেই পারো। তো দেখো, ফর মি দেখো, ভাইভা বড়রাকে নিয়ে আমি একটা জিনিস 2024-এর চ্যাম্পিয়ন হওয়ার পরেও বলেছি, আগের বছর পুরো সিজন দেখার পরেও বলেছি যে একটাই জিনিস, ভাইভা বড়রা খুবই ভালো ট্যালেন্ট, যেটা ইন্ডিয়াতে ইউটিলাইজ ঠিক করে করছে না। কিরকম গ্রুমিং হচ্ছে না ভাইভা বড়রাকে নিয়ে। কেন আমি বলছি, ভাইভা বড়রার কাছে যেরকম সুন্দর সুইং ভুবনেশ্বর কুমারের পরে মেনলি আমরা কিন্তু এরকম সুইং খুব একটা দেখিনি, যেটা ভাইভা বড়রার মধ্যে দেখেছি। কিন্তু ভাইভা বড়রা মিস করে হচ্ছে তার লাইন লেন্থে মিস করে, কিন্তু অনেক রানস খায় আর ইকোনমি কিন্তু বেড়ে গেছে ভাইভা বড়রার আগের সিজনে। তো ভাইভা বড়রা যদি গ্রুম হয় আরো ভালো করে, তো একটা পারফেক্ট ডুও হর্ষিত রানার সাথে করবে। কিন্তু আমি একটা জিনিস বলবো যে ভাইভা সাথে একটা নতুন ফরেন পেস বোলার অ্যাড হোক আমি চাই কেকেআর এ। আর একটা খুব খুবই ভালো একটা যাতে ফরেন পেস বোলার, একটা এক্সপিরিয়েন্সড বোলার যাতে কেকেআর এ জয়েন হয়ে তার সাথে ভাইভা বড়রা আসুক। আর হর্ষিত রানা একটু ডেথের দিকে ওকে দিলে কিন্তু 2024-এ ওর রেজাল্টস পেয়েছিল কেকেআর। মিচেল স্টার্ক আর ভাইভা বড়রা কিন্তু স্টার্ট করেছিল। ফার্স্ট ম্যাচটাই মনে আছে যেখানে হায়দ্রাবাদের সাথে লাস্ট ওভারে 8 রান ডিফেন্ড করেছিল হর্ষিত রানা। তো ডেতে হর্ষিত রানা ইজ পারফেক্ট, বাট দেখ আমার পার্সোনালি কি মনে জানিস তো, ভাইভা বড়রা ইজ এনিওয়েজ আওয়ার থার্ড চয়েস পেসার, মানে there will be a primary fast bowler যে ওভারসিজ হবে তার সাথে হর্ষিত রানা, আর দেন ভাইভা বড়রা কামস ইন অ্যাজ দ্য ইম্প্যাক্ট প্লেয়ার। তো সেই ক্ষেত্রে থার্ড চয়েস হিসেবে হি ইজ নট দ্যাট ব্যাড, কিন্তু আমার তা মনে হয় যদি অপশনে আমরা বেটার নেমস পাই, বা যদি উমরান মালিক আগেরবার ইনজিওর্ড ছিল, if উমরান মালিক গেটস ফিট মেবি উই ক্যান ইউটিলাইজ হিম অ্যাজ ওয়েল, কারণ এখন টিম সাউথে বোলিং করছে আমাদের। হ্যাঁ দেখো, আমি কি বললাম যে ভাইভা যদি খুব ভালো গ্রুম হয়, ওর যদি লাইন এন্ড লেন্থ আরো ও যদি বেটার করতে পারে, তাহলে কিন্তু ভাইভা একটা খুব ভালো অপশন হবে। কিন্তু এখন ও যে দুটো সিজন যেভাবে খেলেছে তাতে কিন্তু তোমার কথাই আমি বলবো যে থার্ড চয়েস অবভিয়াসলি। আর তার জায়গায় উমরান মালিক আগেরবার চোট থেকে ফিরে এসছে এই বছর, তাকে একটু চান্স দেওয়া উচিত, তাকে দিয়ে টেস্ট করা উচিত। যদি না হয় তাহলে ভাইভা আছে। এক্স্যাক্টলি। নেক্সট প্লেয়ার এক্ষুনি যার কথা আমি বলছিলাম, উমরান মালিক। এই প্লেয়ারটাকে না জানিস তো মানে খুবই একটা ওই ট্র্যাজিক হিরো টাইপের আমার মনে হয়। মানে যখন সবে ও মানে সিনে বার্স্ট আউট করেছিল, কত মানে লাইক আশেপাশে অত ফেম, মানে মারাত্মক স্পিড, সেই শোয়েব আখতারের সাথে কম্প্যারিজন হোয়াট এভার, শন্টেড, কিন্তু ওই একই জিনিস লাইন লেন্থে কোনো ঠিকঠাক নেই। আর ওই এত জোরে বল করার জন্য শোল্ডার ইঞ্জুরি কনস্ট্যান্টলি। বাট যেমন লাস্ট ইয়ার আমরা ওকে একদম ইউটিলাইজ করতেই পারলাম না। তো ইয়োর থটস অন উমরান মালিক, কৃষ্ণেন্দু? দেখো, উমরান মালিকের ব্যাপারে কি বলবো, নতুন করে বলার হয়তো কিছুই নেই। মানে উমরান মালিককে যারা বাচ্চা এখন তারাও চেনে, যে ওই একটা গতির দানব আগে যাকে বলা হতো বাংলায়, ঠিক আছে, জম্মু কাশ্মীর থেকে একজন এসেছে কন্টিনিউয়াসলি 160 বল করে যাচ্ছে। বাট কোথাও না কোথাও উমরান মালিক সেই ওই, আমি আগে হর্ষিত রানার ব্যাপারে যে কথাটা বললাম, সেই চোট কোথাও না কোথাও ধরে রাখতে পারেনি, বারবার অ্যাঙ্কেল ইনজুরি বা তোমার রিহ্যাবের কারণে বারবার বাইরে বসতে হচ্ছে। এবং আগের বছর আমরা সবাই খুব খুশি ছিলাম যখন ভেঙ্কি মাইসোর উমরান মালিককে কিনেছিল, আর বেস্ট প্রাইসে 75 লাখ মাত্র। তার আগের সিজনেই উমরান মালিক রিটেন হয়েছিল এসআরএইচ এর জন্য।
তার আগের এক্স্যাক্টলি। সিজনে উমরান মালিক রিটার্ন হয়েছিল, আর সেরকম একটা 8 প্লেয়ারকে crores, 8 or 75 12 লাখ, crores এ। হ্যাঁ, হ্যাঁ 75 লাখ পাওয়া মানে ইটস আ স্টিল, মানে এটা স্টিলও নয়, মানে স্টিলের চেয়েও নিচে থাকলে সেটা কিছু। তো আগের বছর, আর সেই জন্যই আগের বছর খেলতে না পারলেও কেকার কিন্তু তার রিপ্লেসমেন্ট নেয়নি, এবং এবছর তাকে আবার ব্যাক করেছে, তাকে রিটেনশন লিস্টে রেখেছে। কেকার চাইলে কিন্তু উমরান মালিককে ইজিলি আউট করে দিতে পারতো, কারণ এবারেও কেকারের নজর অনেকের দিকে আছে, যেমন আকিব নবী তোমার জম্মু কাশ্মীর থেকে, বা আরো অনেক পেসার যারা কেকারের ট্রায়াল অ্যাটেন্ড করেছে। বাট কেকার যে খুব ভালো কাজটা করেছে সেটা কিন্তু উমরান মালিককে ওরা রিলিজ করেনি, ওরা কিন্তু রিটেন করে দিয়েছে, যেহেতু 75 লাখের বেস্ট প্রাইস কেকার জানে যে ও ফিট হলে কি করতে পারে। আর কেকারের, আমার যতদূর মনে হয় কেকারের একটা প্ল্যানের অংশ উমরান মালিক, যে আমরা বৈভব অরোরাকে না পেলে আমরা সেকেন্ড প্রেসার হিসেবে কাকে খেলাবো অরিজিতের সাথে। না তো তোর কি সেক্ষেত্রে মনে দেখ, আমার তো মনে হচ্ছে যে আগের বছর যদি উমরান মালিক ফিট থাকতো, হর্ষিত রানার সাথে কিন্তু আমরা উমরান মালিককে দেখতাম, নট বৈভব অরোরা। তোর কি এক্স্যাক্টলি, মনে হয়? আমারও সেটাই মনে হয়, আমারও সেটাই মনে হয় ওই যে উমরান মালিককেই প্রথম থেকে আমরা দেখতে পেতাম, কারণ ওই একটা পেস বোলার। কিন্তু আগের বারে এটাও দেখাচ্ছিল যে আন্দ্রিক নরকিয়া ছিল, যে দুজনই সেম স্টাইলের বোলিং করে। তো যেহেতু আমরা বরাবরই একটা পেস বোলারকে খেলিয়ে আসি, তো সেক্ষেত্রে কোথাও গিয়ে হয়তো আমরা নরকিয়াকে বসিয়ে বা আহ নরকিয়াকে না বসিয়ে যদি আমরা উমরানের সাথে খেলাতাম, এবং দুজনের সাথে যদি আমরা আহ, তোমার আর একজন ফাস্ট বোলার যে ছিল স্পেন্সার তোমার জনসন, স্পেন্সার জনসন। স্পেন্সার জনসন, ওকে খেলাতাম, তো সেক্ষেত্রে টিম কম্বিনেশনটা আরো ভালো হতো। কারণ আগের বারে এ অত ভালো পারফরমেন্স করতে পারেনি বৈভব অরোরা, তো উমরান মালিকের না থাকাটা আমরা বড় মিস, বাট ম্যানেজমেন্ট কোথাও না কোথাও বুঝেছে উমরান একটা ভালো অ্যাসেট আমাদের জন্য, পরবর্তীকালে আমাদের অনেক ভালো কিছু দিতে পারে, তাই তাকে রিটেন করাটা একদম সঠিক সিদ্ধান্ত। একদমই তাই। তো আরে নেক্সট এইটা প্লেয়ার। আমি বল। উমরানের ব্যাপারে একটা কথা বলতে চাই যে বল। আমার মনে হয় যে এই ইয়ারটা হবে উমরানের ইয়ার। আমার যদি যদি উমরান ফিট থাকে গোটা সিজনটা, কারণ আমার মনে হয় উমরানের মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। তুমি যেটা বলছিলে না থার্ড প্লেয়ার হিসেবে বৈভবকে দেখা যেতে পারে, আমি বলবো সেখানে উমরানকেই দেখা যেতে পারে ডেফিনেটলি, বেশি মানে করে। আমি কারণ তো উমরানের যে চাই। পোটেনশিয়ালটা আছে, একদম আমি উমরানকে বড্ড পছন্দের বোলার আমার উমরান। তো আমি বলবো অবশ্যই যেটা কৃষ্ণেন্দু বললো স্টিল 75 লাখে উমরান আমি দেখে ভীষণ খুশি হয়েছিলাম আগের অপশনে। আর আমি চাই যে উমরান মালিকের এটা সেই ইয়ারটা হোক যেটা উমরান দেখছে, আবার এটা হোক ওর কামব্যাক ইয়ারটা। আমি চাই এটা খুব। ডেফিনেটলি, লেটস হোপ যে এরকমই যেন হয়। আর উমরান মালিক যেন, মানে লাইক হি ডিজার্ভস আনাদার ইন্ডিয়া কল আপ, কারণ ট্যালেন্ট তো আছে, শুধু ওই লাইন অ্যান্ড লেন্থ একদম যদি একবার পেয়ে একদম। যায় না, ব্যাস। নেক্সট প্লেয়ার আমাদের মিস্ট্রি ম্যান বরুণ চক্রবর্তী। আই থিঙ্ক আনাদার নো ব্রেনার, মানে মেগা অকশনের আগেও বরুণ চক্রবর্তীকে রিটেন করা আমার মানে লাইক বলতে দ্বিধা নেই, মানে লাইক বুক ঠুকে বলতে পারবো যে আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ার বেস্ট টি-20 বোলার যদি কেউ হয়, দ্যাট উইল বি বরুণ চক্রবর্তী। তো মানে টি-20 ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে চান্স না পাওয়াটা ওয়াজ আই থিঙ্ক আ ট্র্যাজেডি ফর হিম। বাট তারপর থেকে যবে থেকে গৌতম গম্ভীর কোচ হয়েছে, ইন্ডিয়ার টিমেও রেগুলার মেম্বার, পরপর 5 উইকেটস হল, কারেন্টলি ওয়ার্ল্ডের নাম্বার 1 টি-20 বোলার। তো another very easy choice for management, I think, Subhrajyoti. Subhrajyoti, I think তোরটা মিউট আছে। শুভজ্যোতির একটু কানেকশন প্রবলেমস হচ্ছে, তাহলে আমি চলে যাবো অরিত্তর কাছে। অরিত্য, your thoughts on Varun Chakraborty's retention? বরুণ চক্রবর্তীর ব্যাপারে আমি একটা জিনিস বলতে পারি যে আমি বাকিদেরকে বুক থেকে বলতে পারি যে বরুণ চক্রবর্তী কেকেআর প্লেয়ার। হি ইজ দা, আমি বলবো দা অনলি মার্কিউ প্লেয়ার আফটার রিঙ্কু, মানে যে কেকেআর এর হয়ে খেলে, যে এই যে বললে ওয়ার্ল্ড এর টি-20 এর মানে বেস্ট প্লেয়ার এখন, নাম্বার 1 বোলার। তো বরুণ চক্রবর্তীকে নিয়ে কি বলবো, সবাই জানে, একে নিয়ে কিছু বলার নেই। মানে মিস্ট্রি স্পিনার যখন আসবে তখনই তুমি বরুণ চক্রবর্তীকে ধরো, অনেক প্রেসার চলছে, তুমি বরুণ চক্রবর্তীকে ডাকো, হয় একটা ইকোনমিক ওভার ফেলে দেবে, না হলে মেন উইকেট তুলে নিয়ে বেরিয়ে যাবে। তো বরুণ চক্রবর্তীকে নিয়ে আর কিছু বলার নেই, বরুণ চক্রবর্তী ইজ বরুণ চক্রবর্তী। লাইক মানে বরুণ চক্রবর্তী এমনি অনেক লেট ব্লুম করেছে,
হি মেড হিজ আইপিএল ডেবিউ এট দ্য এজ অফ 28 আই থিঙ্ক, আর তখন ওই পাঞ্জাবের ডেবিউ করেছিল। আর তারপরে সে একটা ওভারে নারিনকে 26 রান মেরেছিল, তারপর থেকে ও বেচারা ম্যাচই খেলতে পারেনি, ইনজুর্ড হয়ে গেছিল। আমার তারপরে কে আমার মনে মানে আছে আমার মনে আছে একটা আমি আশ্বিনের ইন্টারভিউ দেখেছিলাম যে আশ্বিন ছাড়ার আগে পাঞ্জাবের ম্যানেজমেন্টকে বলেছিল এক্স্যাক্টলি যে এই এই ছেলেটা 8 কোটির হোক, এ আগের আগের সিজনে কিছু আউটপুট দিতে না পারুক, এই প্লেয়ারটাকে রেখে দাও। মানে দেন ও টিএনপিএল এ বলেছিল খুবই যে ভালো পারফর্ম কি করেছিল। করছে দেখো এবার। অবশ্যই। তো সেই এবং জন্যই আর বরুণ আর চক্রবর্তী একটা ইজ আ খুবই একটা লেজেন্ড। কথা তোকে আমি just বলছি, আগের বছরের মানে এই বছরের টিএনপিএল যেটা হলো, ওরা কজন দেখেছে আমি জানি না, একটা খেলায় কিন্তু লাস্ট মানে ওর টিমের 2 বলে 10 রান দরকার ছিল, ও কিন্তু দুটো 6 মেরে দিয়েছিল পরপর, বরুণ চক্রবর্তী মেরে জিতিয়ে দিয়েছে। তো মানে আচ্ছা, আর এখন ফিল্ডিংও অনেক ইমপ্রুভ করে যেত বরুণ চক্রবর্তী। হ্যাঁ, এজটা একটু হয়ে গেছে, 35 এর কাছাকাছি হয়ে গেছে, সো মেবি বাট স্পিনার হিসেবে দেখ আর 2-3 ইয়ার্স ইজ গ্রেট, মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়ে দেওয়া যাবে আর আসবে একদম। উইকেট নিতে যাবে। আর বরুণ চক্রবর্তী ওই যে অ্যানাদার সুনীল নারায়ণ ফর আস। বরুণ চক্রবর্তী তারপর আমি কিন্তু বলবো আরেকটা এখন ওয়ান অফ দ্য ব্রেন অফ কেকেআর। ডেফিনেটলি অফকোর্স সে তো অ্যাকসেপ্ট করতেই হবে, কিন্তু তুই দেখ মানে বরুণ চক্রবর্তীকে রাখার জন্য কিন্তু কেকেআর লিটারালি স্যাক্রিফাইসড কুলদীপ যাদব 2020 অব্দি আই একদম থিঙ্ক ওয়াজ আওয়ার মেন ইন্ডিয়ান স্পিনার, বাট তারপরে কুলদীপের ফর্মটা একটু পড়লো, তখন বরুণকে আমরা একটু চান্স দিলাম বরুণ ক্যাপিটালস। একদম তো একদম। সেক্ষেত্রে ওকে ছেড়ে দেওয়াটা would have been like very stupid, যেটা করেনি না, এবার একদমই না। মেগা অকশনের আগে। তো অবশ্যই সেই জন্য বিকজ আমি তোকে বলে দিচ্ছি, যদি বরুণ চক্রবর্তী মেগা অকশনে আসতো হি উড হ্যাভ গট ফর 20 টোয়েন্টি ক্রোর্স প্লাস, টোয়েন্টি মিনিমাম। প্লাস মিনিমাম। একদম, তো আমি সেই জন্য একমত মানে তোর লাইক সাথে। 12, 13, 14 হোয়াট এভার ইট ইজ, বরুণ চক্রবর্তী একদম। টোটালি ওয়ার্থ ইট, পারফেক্ট ডিল। এখন এটা বলা যায় যে বরুণ চক্রবর্তী ইজ কেকেআর। অ্যাকচুয়ালি 100%। একদম আমার তো এটা মনে হয় যে মানে আফটার বরুণ চক্রবর্তী রিটায়ার্স হি উইল বি আ পার্ট অফ কেকেআর ম্যানেজমেন্ট ফর শিওর। একদমই একদম। আর একটা প্লেয়ার, আচ্ছা সুব্রজিৎ তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ 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 হ্যাঁ, এখন ঠিক হ্যাঁ আছে ঠিক, একদম। তো একটু প্রবলেম, ওকে আছে। তো এই ডিলটা মানে লাইক হর্ষিত রানা আর রমনদীপ এই দুটো মানে সত্যি বল না ডিল উইথ দ্য ডেভিল টাইপের ব্যাপার, মানে 4 কোটিতে রমনদীপ সিং কে পাওয়াটা ইজ অলসো লাইক স্টিলের থেকেও যদি নিচে কিছু হয় দ্যাট ইজ দ্যাট। তো ইওর থটস অন রমনদীপ ফর 4 crores? রামানদীপ এগেন রাইজিং স্টার আর ফিউচার স্টার বলতে পারো ইন্ডিয়া টিমের। আর খেলছে, ভালোই খেলছে। আর কেকেআর একটা ভালো রোল রিঙ্কু সিং এর পরে বা রিঙ্কু সিং এর সাথেই বলতে পারো একটা ফিনিশিং রোলে আমরা দেখি রামানদীপকে। 2024 সিজনে খুবই ভালো একটা সিজন গেছিল, কিন্তু সেই প্যারালিশ কিন্তু 2025 এর সিজনটাও খুবই খারাপ সিজন গেছে রামানদীপ সিং এর জন্য। আর আমি মনে করি যে 2025 এ এই সিজনে কেকেআর কিন্তু ঠিকভাবে ইউটিলাইজও করেনি রামানদীপের যে পজিশনটা, সেই পজিশনেও রামানদীপকে খেলায়নি। লখনৌর ম্যাচে আমি গেছিলাম, মনে আছে এখনো, যে আমি বলছিলাম জাস্ট ম্যাচ যখন নামাচ্ছে যে ঠিকঠাক টাইমে নামালো না রামানদীপকে, আর ওই বলে কিন্তু তো আউট হয়েছিল রামানদীপ সিং। তো আহ, রামানদীপ সিং এগেইন একটা ওকে ঠিকঠাক স্পট দিক কেকেআর, আমি চাইবো যাতে ও নিজের স্কিলটা শোকেস করতে পারে কেকেআর এর হয়ে। আর ফ্যান্টাস্টিক সুপারস্টার কেকেআর এর জন্য। আর এই 4 কোটিতে এটা এটা একদম ভালো। মুম্বাই ইন্ডিয়ান্স এর পরে এসছে কেকেআর এর, এই যে একদম মানিয়ে নিয়েছে কেকেআর এর হয়ে। একদম একদম। এবার মানে আমার পার্সোনাল মতামত কি জানিস তো, মানে রমনদীপ শুড বি লাইক আওয়ার প্রাইমার ফিনিশার, মানে উই শুড নট লুক অ্যাজ রিঙ্কু সিং অ্যাজ আ ফিনিশার। এখন রিঙ্কু একদম সিং ইজ আ প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান, তারপরে রমনদীপ কামস ইন দ্যাট 19-20th ওভার, যা মারার মারবে মেরে, এন্ড দেন ওর ফিল্ডিংটা একটা প্লাস পয়েন্ট, মানে হি ইজ আ ভেরি 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 গুড ফিল্ডার। তো সেক্ষেত্রে মানে একদম অ্যাজ অ্যান একদম অলরাউন্ডার, আর হি বোলস ক্রুশাল ওভার্স, মাঝখানে 1-2 ওভার করে দিতে পারে, তো রমনদীপ সিং ইজ আ ভেরি গুড অপশন, কিন্তু ওকে খেলাতে হবে ভাই ঠিকঠাক ভাবে। ঠিকঠাক পজিশনে খেলাটা উচিত, এটাই আমি মনে করি এক্স্যাক্টলি, কেকেআর এর। একদম। নেক্সট প্লেয়ার, এবার আমরা চলে আসছি আমাদের ব্যাকআপস এর দিকে। অনুকূল রয়, মানে আমাদের সুয়শ শর্মার পরে আই থিঙ্ক অনুকূল রয়কে আমরা এখন ইউজ করে আসছি আমাদের ব্যাকআপ স্পিনার হিসেবে, যেখানে খুবই স্পিন ফ্রেন্ডলি উইকেট, সেখানে আমরা অনুকূল রয়কে অ্যাজ অ্যান ইম্প্যাক্ট প্লেয়ার খেলতে দেখেছি দু একটা জায়গায়। কৃষ্ণেন্দু, ইওর থটস?
অনুকূল রায় কি বলবো, অনুকূল রায় আমাদের ভাষায় ক্রিকেটের ভাষায় যেটা 3D প্লেয়ার, অনুকূল রায় একদম সেরকম টাইপের বোলার, মানে সেরকম টাইপের প্লেয়ার। বোলিংও করতে পারে, ব্যাটিংও করতে পারে, এবং সবচেয়ে বড় কথা ফিল্ডিংও খুব ভালো। ঠিক আছে, তো তুমি এরকম কম্বো খুব কম দেখতে পারবে। ওই জাডেজা বা অক্ষর প্যাটেল, ঠিক আছে, ওরকম টাইপের একটা প্লেয়ার যে এত কম দামে তোমার ব্যাকআপে রেখেছো, যেখানে বাকিরা কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে, তাদের রেগুলার জায়গা আছে একটা প্লেইং 11-এ বা এখন প্লেইং 12 যেটাই বলো ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য। বাট অনুকূল রয়ের মতো একটা প্লেয়ার যে আমাদের কাছে একটা ব্যাকআপ অপশন হিসেবে আছে, এটাই আমাদের জন্য একটা বড় ব্যাপার। কারণ এরকম প্লেয়ার তুমি খুব সহজে পাবে না অপশনে, যে এরকম 3D প্লেয়ার যারা যেই ম্যাচেই তুমি নামাবে ম্যাক্সিমামটাই ভালো পারফর্ম করে দেবে, তো এরকম তুমি পাবে না। তো অনুকূল রয় সেদিক থেকে একটা খুবই ভালো অপশন। ডেফিনেটলি। তারপরে আমাদের রহমান পাওয়েল, আমাদের বিগ হিটার। লাস্ট সিজনে দু একটা ম্যাচ আমরা দেখেছিলাম পাওয়েলকে, বাট রহমান পাওয়েল বাইরের ফরেন লিগসে যতটা সাকসেসফুল হয়েছে, ও কিন্তু আইপিএল অতটা সাকসেস পায়নি। মানে কেকেআর এর হয়ে এটা ওর সেকেন্ড স্টেন্ট, এর আগেও একবার কেকেআর এর পার্ট ছিল, ও এটা পারফর্ম করতে পারেনি, এবারও তাই। রহমান পাওয়েল ইজ লাইক ভেরি, কি বলতো অরিত্য, তোকে বলছি যে পোটেনশিয়াল তো আছে ডেফিনেটলি, ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ছিল একটা সময়, বাট আই ডোন্ট নো ওয়াই, মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র উই ডোন্ট সি হিজ পারফর্মিং এট হিজ বেস্ট। একদমই, কারণ তুমি ওর যদি সিপিএল দেখো বা ওয়েস্ট ইন্ডিজের সাথে ধরো অন্য কোথাও গিয়ে ওর পারফরমেন্স দেখো কোনো ট্যুরে বা কিছুতে, রহমান মহল বরাবর খুব ভালো করে, কিন্তু হয়তো ইন্ডিয়ান পিচ ওকে সাপোর্ট করে না বা সামথিং। বাট আমার মতে রহমান পাওয়েলকে একটু সুযোগ দিয়ে দেখা উচিত, কারণ আমার মনে হয় যে 2024-এ যখন ইডেনে রাজস্থানের কেকেআর এর খেলা হয়েছিল, তখন রহমান পাওয়েল রাজস্থানে খেলতো, বাটলার সেই সেঞ্চুরি করে আমাদের জেতা ম্যাচটাকে হারিয়েছিল। ম্যাচটা ঘুরিয়ে দিল কিন্তু পাওয়েল। একদম ম্যাচটাকে একদম। ঘুরিয়েছিল পাওয়েল। পাওয়েল এসে কি প্লেটা আর খেলে তাও গেল! নারিনকে মেরেছিল, নারিনকে। 46 না, নারিনকে পর পর 4-6 এত মেরেছিল, ওখান থেকে পুরো ম্যাচ যেটা আমাদের হাতে ছিল সেইটা বাটলারকে হচ্ছে ওই স্পেসটা দিয়ে দিয়েছিল যে এবার তুমি ফ্রিলি খেলে নাও জিনিসটা। তো রহমান পাওয়েল ঠিক টাইমে খেলতে পারে, একটা কি প্লেয়ার বলতে পারি, যে যখন দরকার তখন ঠিক খেলে দেবে। বাট আমার মতে ওকে সুযোগটা একটু দিয়ে দেখা উচিত। আর আই থিঙ্ক ম্যানেজমেন্ট সেটা ভেবে দেখেছে, আর সেই জন্যই ওকে রেখেছে। অ্যান্ড আফটার আন্দ্রে রাসেল, যেটা আমাদের পরে রিলিজ লিস্টে আসবেই, সব থেকে বড় নাম যেটা, তো আফটার আন্দ্রে রাসেল আমার মনে করি পাওয়েল ইজ আ গুড অপশন। তেমনি আর আই থিঙ্ক পাওয়েলকে কিন্তু আমার মনে হয় এর ব্যাকআপ ওভারসিজ প্লেয়ার হিসেবে রেখেছে, বিকজ একদম একদম কটা স্পট খালি আছে বস। তো সেখানে উই হ্যাভ টু একদম লুক ফর সাম আদার প্লেয়ার্স, যে তোমার মানে লাইক উইল ইউর মেন পজিশন হোল্ডার্স। তো সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো অ্যাজ উই প্রোগ্রেস। অবশ্যই। বাট আর ঠিক আছে, যেহেতু মানে রহমান পাওয়েলের দামটাও অনেক কমে পেয়েছে, আই খুবই কম, থিঙ্ক খুবই কম। 1.5 না 6, ঠিক মনে নেই তো। রহমান পাওয়েলকে এই দামের মধ্যে রাখা, আই থিঙ্ক ইটস আ গুড গুড চয়েস আই ডিসিশন। থিঙ্ক, অ্যাকচুয়ালি। একদম। এইবার এইটা এমন একটা টপিক যেটা নিয়ে কথা বলা দরকার, আর আমি এটা কাউকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবো না, বিকজ মানে ইহা খুবই তো দিল টুট এটা না, গয়া। এটা অ্যাকচুয়ালি মানে এতটা মিক্সড ইমোশন না এখানে। ইট ইজ লাইক, দেখো খুব খারাপ ভাবে যদি বলি, দিস ইজ দ্যাট ওয়ান টক্সিক এক্স যাকে ছাড়া যায় না। টক্সিক এক্স এই কারণেই বলছি বিকজ উই নো যে রাসেল ইজ পাস্ট হিজ প্রাইম। রাসেল ইভেন 2024 যখন আমরা জিতলাম, সেবারও কিন্তু রাসেলের কন্ট্রিবিউশন ওয়াজ স্টিল ওই 5-6 বলে রান করে দেওয়া, আর একটা খুব ভালো বল করেছিল ডেফিনেটলি। বাট আগের সিজন দেখে বোঝা গেছে রাসেল মানে অনেকটা ওয়েট গেইন করে ফেলেছে, অনেক বাল্ক হয়ে গেছে, ফিল্ডিং পড়ে গেছে, বলে পেসার নেই অতটা, ব্যাট সেরকম করতে পারছে না, বেচারা স্পিন ব্যাশার ছিল এক সময়, মানে স্পিনারকে বোলার মনে করবে না এরকম ব্যাটসম্যান, সে স্পিন খেলতে পারছে না বেচারা, তাকে স্পিনার এলে পিছিয়ে রাখতে হচ্ছে। তো কিন্তু তাও রাসেলকে কি ছাড়া যায়? রাসেল ইজ কেকেআর, সুনীল নারায়ণ ইজ কেকেআর, এরকম একটা প্লেয়ারকে কেকেআর ছেড়ে দিয়েছে, বাট একটা পার্স ফাঁকা হয়ে গেছে সেটা নিয়ে। সো আমি জাস্ট ওপেন রেখে দিলাম, ইয়োর থটস। আমার আমার মতে রাসেল হ্যাড গেভ আস ইজ এভরিথিং। রাসেল আমাদেরকে সবকিছু দিয়েছে, অ্যান্ড উই আর গ্রেটফুল ফর দ্যাট টু হিম। আর রাসেল ইজ অলওয়েজ কেকেআর, কেকেআর ইজ অলওয়েজ ফর রাসেল। আর তো
আমার মতে যে এই এই যে রিটেনশন লিস্ট রিলিজ লিস্টে যেটা কৃষ্ণেন্দু প্রথমে বলছিল একদম যে অনেক টিম অনেক বোল্ড ডিসিশনস নিয়েছে। তো আমার মতে ফিউচারের দিক থেকে ভাবতে গেলে এটা একটা গ্রেট ডিসিশন। 12 কোটি ইনস্ট্যান্টলি ফাঁকা হয়ে গেছে। তো সেই জন্যই আমাদের পার্সটা এতটা ভারী হয়ে আছে, যেটা একটা মেগা মিনি অকশনে একটা মেগা অকশনের মতো পার্স নিয়ে যাচ্ছে কে কে। আমরা মেগা অকশনের তো থেকে বেশি পার্স নিয়ে এসেছি। মেগা অকশনে আমাদের একদম 55 মেগা ক্রোর্স অকশনে ছিল। 51 সিআর ছিল, 51 আর এখানে আমাদের 64.3 প্লাস আরো 5 সিআর অ্যাডেড হবে বিসিসিআই এর থেকে। তো প্রায় নিয়ারলি 70 ক্রোর্স নিয়ে আমরা যাব। তো আই থিঙ্ক ইটস আ গুড ডিসিশন ফর ম্যানেজমেন্ট বাই ম্যানেজমেন্ট। তো থ্যাংক ইউ রাসেল। চাই না মানে জানিস তো এটা ওই সেই মানে মন মানছে না, কিন্তু একটা টাইমে সবকিছুই রাসেল শেষ হয়। আমার দেখ এই হচ্ছে ব্যাপার। সবথেকে খারাপ মনে হয় জানিস তো সিএসকে না এটা দেখে ওদের অলরেডি জিত বেরিয়ে গেছে। 35 প্লাস চেক নিয়ে নেবে, ঠিক নিয়ে নেবে। আর যখন রাসেল খেলতে আসবে কেকেআর এগেইনস্টে, যদি কেকেআর বাইব্যাক করতে না একদম পারে, আমি চাইছি যে মানে খেলা না খেলা ভাই কিনে রেখে দাও, খেলা না খেলা কিনে রেখে দাও please। তুমি জাস্ট সিনটাকে ভাবো যে ইডেনে খেলতে এসছে রাসেল অন্য টিমের জার্সি পরে। এটা জাস্ট এটা তো ভাবো। দেখা যায় না মানে যখন দিল্লিতে ছিল কজন দেখেছে রাসেলকে খেলতে দিল্লির হয়ে? আমার মনে এটাই হয় কারণ এটাই মনে আছে কিনা, তখন তো দিল্লি ডেয়ারডেভিলস ছিল, টিমটাই ম্যাক্সিমাম সবাই ভাবে যে রাসেল কেকেআর এরই প্লেয়ার। রাসেল যে 1.5-2 বছর মেবি দিল্লিতে খেলেছে কেউ জানে না, ম্যাক্সিমাম কেউ জানে না এই পারফরমেন্স ব্যাপারটা। ওরকম নেই কিছু না। বাট হ্যাঁ ওরকম সেটাই সেই আর একটা কথা মানে যখন রাসেল একবার 2021-এ টুইট করেছিল, ভেঙ্কি মাইসের সাথে রিপ্লাই করেছিল যে আই যে উড ওয়ান্ট টু রিটায়ার অ্যাজ আ নাইট। তো সেটাই একদম জাস্ট একটা দুঃখ লাগছে মানে মন থেকে তো চাইছি যে দেখো 6টা স্পট যেহেতু খালি আছে, বাইং ব্যাক রাসেল ওন্ট মেক দ্যাট মাচ অফ আ ডিফারেন্স। মানে যদি পয়সা আমি থাকে সেরকম পয়সা। আমি একটা খুব মানে কি বলবো সেলফিশ মার্কা কথা বলছি, যদি রাসেলকে বাইব্যাক না করে আমি চাই রাসেল রিটার্ন নিয়ে নিক আইপিএল থেকে, যেমনটা করেছিল কায়রন পোলার্ড। আমি এইটা চাই। খুব আমিও same। খুবই সেলফিশ হয়ে বলছি, বাট আমি এটা চাই। দেখ দেখো, আমাদের আমি বলবো ফিউচারের কথা আনসোল্ড গেলে ফিউচারের কথা আনসোল্ড গেলে ভাবতে হয়তো গেলে ট্রাই করে যাবে, বাট একদম, কিন্তু আনসোল্ড যাবে না, রাসেল আনসোল্ড যাবে না, এইটা হচ্ছে কথা। রাসেল অপশনে এলে মিনিমাম 10 crore প্লাস যাবে, মিনিমাম 10 to 15 crore প্লাস যাবে রাসেল অপশনে এলে। কিন্তু আমি বলবো যে ফিউচারের দিক থেকে ভাবতে গেলে থ্যাংক ইউ রাসেল ফর দেখ এভরিথিং। আমরা অলরেডি জানতাম যে দিস ইজ গোইং টু বি লাস্ট সাইকেল, বিকজ এরপরে মেগা অকশন হবে আবার 2027-এ। তো ততদিন রাসেল নারিনও থাকবে না। তো সেক্ষেত্রে we need to look at our next possible retentions for IPL 2028 এখন থেকে। তো সেই জন্য we need to pick players যারা হয়তো সার্ভিস দিতে পারবে তখন। তো সেই জন্য it is actually looking to us হয়তো এটাও হতে পারে যে এইটাই লাস্ট সিজন নারিনেরও। বলিস না, অনেক কষ্ট হবে, বলিস না না আমি শুনবো না। কৃষ্ণ তুই কিছুটা বল রাসেলকে নিয়ে, মন তো মানছে না রাসেল নেই আর কি। মানে আয়নদা কি বলবো, আমি অনেক তোর কথা এতক্ষণ ধরে শুনছিলাম। আমি ওই জন্য প্রথমেই না ইন্ট্রোতে যখন বললে তুমি, আমি শুরু করলাম যে কিছু কিছু প্লেয়ার কিছু ফ্র্যাঞ্চাইজি ওই লয়ালিটি থেকে বেরিয়েও মানে লয়ালিটির বিয়ন্ডে গিয়েও কিছু না কিছু ভাবতে চাইছে ফ্র্যাঞ্চাইজির জন্য। কিন্তু কি বলবো না, তো ওই 2018 থেকে যখন থেকে গৌতম গম্ভীর বেরিয়েছে, আমরা জানতাম রাসেল আছে। আমার লিটারালি হাত কাঁপছে। আমরা যখনই একটা হারা ম্যাচ 2019-এ তুমি চেন্নাস্বামীর ওই কথাটা ভাবো, আমার এখনো মনে হচ্ছে আমি ওই সময়টা বৃষ্টি পড়ছিল, ঠিক আছে, আর রাসেল ওরম সিরাজকে প্রথম বলে ওই নো বল ছিল ওটাই 6 মারলো। তারপর থেকে যে ওই মারগুলো শুরু, আমরা প্রতি বছর যে দেখে আসছি না রাসেল আছে। তো দিস ইজ হার্টস মোর দ্যান ব্রেকআপ আই থিংক। কতগুলো ম্যাচ একা জিতেছে, 3 ওভারে 50, 3 ওভারে 60, 5 ওভারে 100, সব মানে লাইক রাসেল আছে, তো রাসেল নেই। এক্স্যাক্টলি রাসেল নেই। একদম যে এখনো অব্দি এটা মনে হয় যে আগের সিজন অব্দি যে এত বাজে ম্যাচের পরিস্থিতি এখনো রাসেল আছে, রাসেল ঠিক কিছু না কিছু একটা করবে। এই যে ভরসাটা, এই যে
একটা ওই চিন্নাস্বামীর যে ম্যাচটার কথা বললো কৃষ্ণেন্দু, ওটা যে কতবার আমরা সবাই রিপ্লে দেখেছি তার কোনো হিসেব নেই। তো অনেক ইমোশন, অনেক কিছু জড়িয়ে আছে রাসেলের সাথে। চাই না ভাই, And রাসেল শুধু একটা নাম নয়, জানো তো, ওই গৌতম গম্ভীর কেকেআর থেকে বেরিয়ে যাওয়ার পর না রাসেল একটা ফেস ছিল। রাসেলকে দেখতে না মানুষ আসতো, আমরা যেমন দেখি না, যেমন তোমার ইডেনে খেলা হলো কোহলি, রোহিত বা ধোনির যে যারা অনুগামী আছে, যারা সমর্থক আছে, তারা যেরকম চিৎকার করে, আমরা রাসেল নামলে সেরকম করতে পারি যে না ভাই রাসেল নামছে। তো সেই জায়গা থেকে রাসেলকে কোথাও না কোথাও অবশ্যই মিস করবো। আর আমি অরিত্রকে দুটো জায়গায় কারেকশন করবো। অ্যাকচুয়ালি যে ও রাসেল রিলিজ হওয়াতে কিন্তু অ্যাকচুয়ালি 12 কোটি হয়নি, আমাদের হাতে এসেছে 18 কোটি। কারণ রাসেলের যে পার্স ক্যাপ ছিল, স্যালারি ক্যাপ ছিল, রাসেলের রিটার্ন হয়েছিল 18 কোটি স্যালারি ক্যাপে, ও পেয়েছিল 12 কোটি। বাট আগের বছর সেই 6 কোটিটা আমরা ইউজ করতে পারিনি, সেই 6 কোটিটা কিন্তু এবার আমাদের পার্সে যোগ হয়েছে, অ্যাড হয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি রাসেলকে ছেড়ে 12 কোটি, আমরা 18 কোটি পাবো। আর দ্বিতীয় কথা, অরিত্র বললো যে চেন্নাই যাবে, চেন্নাই 100% যাবে। আর এআর শ্রীকান্ত ওখানে আছে, আমাদের আগের কি বলবো, আমাদের আগের খুব একজন পরিচিত মুখ, আমাদের আগের স্কাউট। তো কি বলবো, আর ইভেন এআর শ্রীকান্ত যেদিন রাসেল ছেড়েছে তার উইথিন অ্যান আওয়ার ড্রেন গান দিয়েছিল আর নিচে লোডিং লিখেছিল। তো কিছু কিছু জায়গা থাকে না, দেখে আমাদের মন ভেঙে যায়। তো আমরা হয়তো এখনো দেখছি, এখনো 15 তারিখ অকশন বাকি আছে, এখনো হয়তো আমরা সেই ভাবছি রাসেল চলে যাবে। বাট 15 তারিখ যখন ওই অকশনে বিডিংটা হবে না, যদি আমরা ফাইনালি রাসেলকে হারিয়ে ফেলি, ভাই হচ্ছে খারাপ কিছু। টেকনিক্যালি জানিস তো, মানে কিছু দেখ, বলছি যে বাইব্যাক করুক, বাট কিছু বলা যায় না। বাইব্যাক করতে করতে বার খেয়ে যদি অ্যাকচুয়ালি 20 কোটি টাকা দিয়ে দেয়, 18 কোটি টাকায় ছেড়ে 20 কোটিতে কিনে, তো তখন ওই ফাম্বলটা যেন না করে বাবা, আমার ওইটাই ভয় লাগছে। দেন যেটা মেইনলি টার্গেট করে রেখেছে সবাই, যেটার পাশে সবাই নাইট লিখে ফেলেছে, সেইটা হাতছাড়া হয়ে গেলে তখন ফিউচারের জন্য ভাবতে গেলে হাতছাড়া হয়ে গেলে ভেঙ্কি জীবনটা থেকে হাতছাড়া হওয়ার সময় চলে আসবে। কিছু করার নেই ভাই, কিছু সময় অবশ্যই একটুখানি ইমোশন থেকে দূরে থাকতে হয়। কিন্তু তুমি ভাবো যে অকশনে রাসেল এসছে, আর রাসেল যখন বাই ডান হলো, তখন যদি রাসেলের আলোটা পার্পেলের বদলে অন্য কিছু জ্বলে, তখন কি ব্যথাটা হবে, এটা আমরা সবাই বুঝি। বাট be ready for 16th December. It was a good time. It's not sad because it's ekdom it's a good time. ekdom It has been a good time, Russell. Thank you so much. আমি একটা জিনিস অ্যাড করব। হ্যালো, আমি একটা জিনিস অ্যাড করব। আমরা ইডেন গার্ডেন্সে যখনই গেছি, রাসেল যখন নেমেছে, আমরা সবসময় একটা জিনিস আরজে সামি থেকে মুখ থেকে শুনেছি, রাসেল মাসেল। ওই জিনিসটা, ওই লাউড, ওই বিরাট কোহলির এন্ট্রি বা ধোনির এন্ট্রি, রোহিত শর্মার এন্ট্রি বললো কৃষ্ণেন্দু দাদা, সেরকম কলকাতাতে কেকেআর ওই রাসেল মাসেলের এন্ট্রি, ওটা কিন্তু আমরা একদম খুবই মিস করবো। এখন যতই রকেট রিঙ্কু হোক, নতুন এসছে, নতুন আমরা শুনছি রকেট রিঙ্কু, কিন্তু ওই রাসেল মাসেল 2019 থেকে আমরা ওই একটা জিনিস শুনতাম, সেটা একদম আমরা মিস করবো। Definitely, but we have to move on. So তার এর পরের যে নেমটা আসবে, আই থিঙ্ক এটা নো ব্রেনার। এটা যদি না হতো তাহলে কিছু করার নেই, বিকজ ভেঙ্কটেশ আয়ার, এবার এই প্লেয়ারটা, হি ইজ আ গ্রেট প্লেয়ার, হি ইজ আ গুড, মানে হি ইজ আ গ্রেট প্লেয়ার, বাট হি ইজ নট অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার। বাট আমি জানি না, মানে কেকেআর কিন্তু লাস্ট কয়েকটা বছরে কেকেআর মানে হ্যাজ ডান লট অফ ফাম্বলস, এন্ড Venkatesh Iyer না চেয়েও is the reason behind KKR losing out on their main players. মানে 2021 মেগা অকশন, মানে যখন 22 জন্য অকশন হচ্ছিল, we lost Shubman Gill because we retained Venkatesh Iyer. তারপরে we actually lost Shreyas Iyer to get back Venkatesh Iyer. তো যদি সেরকম সিচুয়েশন থাকতো, we might have had Shubman Gill and Venkatesh and Shreyas Iyer in our team today একসাথে। তো সেই রকম একটা সিচুয়েশন থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্য এই প্লেয়ারটাকে আমি খুবই কি বলবো, লাইক আমার রাগ আছে ওর উপরে অনেক। বাট এটা ওর তো দোষ নয়, ম্যানেজমেন্ট যদি একটুখানি ভুলভাল কাজকর্ম করে তাহলে সেটা ম্যানেজমেন্টের দোষ। এবার এইখানে আমি যে হিউম্যানকে আজকে একটা গ্রাফিক বানাতে বলেছিলাম, দিস ইজ বেসিক্যালি হাইলাইটিং হিজ পারফরমেন্স সিন্স কামিং ইনটু দ্য আইপিএল সেটআপ। মানে
2021-এ এই যে ওর স্কোরটা, এটা কিন্তু ওই হাফ সিজন খেলেই তো। তারপরে দ্যাট জাস্টিফাইজ ওয়াই হি ওয়াজ রিটেন্ড। বাট তারপর থেকে দেখ, তোরা সবাই বুঝতে পারছিস যে হি হ্যাজ নেভার হ্যাড আ ভেরি আউট অ্যান্ড আউট গ্রেট সিজন, তাই না? মানে ইভেন ইন দ্য কেকেআর আইপিএল উইনিং সিজন যেবার ছিল, সেখানেও কিন্তু সেমিফাইনাল আর ফাইনালে খুব ভালো রান করেছে, বাট থ্রু আউট দ্য সিজন কিন্তু সেরকম কোনো রান নেই। আর লাস্ট সিজন তো ওয়াজ হিজ ওয়ার্স্ট সিজন বাই ফার। তো সেক্ষেত্রে 23 crores ম্যাসিভ প্রাইস ট্যাগ, হয়তো সেটার প্রেশারও ছিল, জাস্টিফাই একদমই করতে পারিনি। রিলিজিং হিম ওয়াজ আ গুড ডিসিশন। তো এবার তোদের কি মনে হয়, উইল কেকেআর লুক টু বাই হিম ব্যাক अगेन? Buy him back, but less than 10 crore. 10 crore 10 crore 5 crore এর উপরে 1 টাকা মানে আমি এটা খুব ম্যাক্সিমাম হিসেবে বলছি, আমিও এই কথাটাই না বলছি ভাই, যে 5-6 এর নিচে। না 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 কিন্তু না না, আমার যদি ব্যাকআপ ব্যাটসম্যান দরকার হয়, আমি মানিশ পান্ডে খেলাবো, আমি 5 কোটি টাকার 1 টাকা এটাই বেশি দেবো না একদম একদম একদম। দেখো ভেঙ্কটেশ আইয়ার আমি বলবো যে সিজনটা ক্লাচ করেছিল সেটা হচ্ছে 2021। তারপর থেকে ওর কোন সিজন যে ক্লাচ বলো বা কিছু সেই জিনিসটা ছিল না। হ্যাঁ, যেটা র্যাডারে দেখা যাচ্ছে 2023-এর সিজনটা ওর মোটামুটি ভালো ছিল, কিন্তু তুমি যদি কম্পেয়ার করো 2021-এ ও 7টা ম্যাচ খেলেছিল, যা মানে 7টা ম্যাচ প্লাস হচ্ছে 3টে এক্সট্রা ম্যাচ, তো 10টা ম্যাচ খেলে ওর যে র্যাডারটা তুমি দেখছো অলমোস্ট প্রতিটা সেইটা ম্যাচে 50 করেছিল অলমোস্ট 50 প্লাস। অবশ্যই যে মানে ইভেন ফাইনালটা দাঁড়িয়েছিল যে ভেঙ্কি খেলছে জিতে যাবে, তখন এইটা ছিল যে ভেঙ্কি আউট হওয়া মানে গোটা টিম পড়ে যাবে সেই সময়। মোর দেন শুভমান গিল আমরা ওকে যেটা বেরিয়েছিলাম যে 10 ওভারে 100 রান দরকার, ওকে 9 ওভারে হ্যাঁ, সেখান থেকে কি হোসা দোসে বাদ দাও বাদ দাও বাদ দাও। এবার তো আমি বলবো যে ছেড়ে দাও ভেঙ্কিকে। হ্যাঁ, ভেঙ্কি অ্যাজ আ হিউম্যান বিং ভীষণ ভালো, আমরা সমস্ত ইন্টারভিউ বা পডকাস্টে যেটা দেখি ভীষণ ও কেকেআর লাভস হিম, হি লাভস কেকেআর, বাট আই থিঙ্ক রিলিজিং না 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 ইটস টু মাচ। ইয়েস তো ইয়েস, করতেই হতো, মানে এটা বোধহয় ভেঙ্কটেশ আইয়ার নিজেও জানতো যে ও রিলিজ একদম করবে। একদম একদম একদম, ও নিজেও জানে। আই নো ইট টু দ্য প্লেয়ার, হি ইজ গুড, বাট এবার হ্যাঁ ম্যানেজমেন্ট হয়তো কিছু দেখে ভেবে চিন্তে ওকে রিটেন করেছিল, বাট সেটাই, বাট সেইটা দিতে পারেনি, আউটপুটটা দিতে পারেনি, এটাই হচ্ছে কথা। ইভেন আমরা সব আগের বারে যেটা আফটার অপশন হয়েছিল যে সব থেকে বড় নিউজ ছিল যে ইটস আ ব্লান্ডার, ম্যানেজমেন্ট মিসড হিয়ার। এটাই ওখানেই আমরা যদি আমরা হেরে গিয়েছিলাম। ওই প্রাইস ট্যাগটাতে না গিয়ে ওকে আমরা যদি 26-27 কোটি টাকা দিয়ে কেকেআর যদি শ্রেয়াস আইয়ার কেউ নিত না, আই উড হ্যাভ শ্রেয়াসকে নিত, হ্যাঁ অন্তত 8-এ শেষ করতো না কেকেআর, এটা ভেবে দেখো, অন্তত 8-এ শেষ করতো না। শ্রেয়াস আইয়ার কতগুলো শর্ত ফিল করে তো, ক্যাপ্টেন অফকোর্স, আইপিএল উইনিং ক্যাপ্টেন, অবশ্যই এন্ড অবশ্যই আ গ্রেট একদম গ্রেট ব্যাটার। তো সেখান থেকে একদম মানে we got Venkatesh Iyer, we got the Misho version, but ঠিক আছে, ওকে ওকে কন্ট্রোভার্সিয়াল বাট ইটস ট্রু। বলো কৃষ্ণ বলো। আমি একদমই এগ্রি করতে পারছি না তোমাদের দুজনের সাথে, ঠিক আছে? একজন বলছে 5 কোটি, একজন বলছে 10 কোটি, ঠিক আছে, বাট আমি মনে করি যদি 12 থেকে একটা 13 কোটির মধ্যে ভেঙ্কটেশকে পাই না, আমার মনে হয় ভেঙ্কি মাইস্টার পিছনে যাবে। আর আমি মনে করি 12 থেকে 13 কোটির মধ্যে ভেঙ্কটেশকে পাওয়া গেলে এটা একটা ভালো ডিল হবে। আমি তোমাকে বলছি কেন, তুমি অকশনে, আমি প্রথমে আমার টিমের কথায় আসি। আমার টিমে সেরকম রিঙ্কু সিং আর মিডিল অর্ডারে যদি আমি দেখি, রিঙ্কু সিং ছাড়া তেমন ভালো কোনো অপশনই নেই আমার মিডিল অর্ডারে। আর ভেঙ্কি হচ্ছে এমন একটা প্লেয়ার যাকে তুমি কনসিস্টেন্টলি একটা পজিশনে তুমি খেলাতে পারলে সে তোমাকে রান দেবে। আগের বছর ওর পজিশন বড্ড ফ্ল্যাকচুয়েট করেছে। তুমি যে 60 স্কোরটা দেখতে পাচ্ছ না 2025-এ, ওটা এসেছিল আমার যত ভাবে যে এসআরএইচ এর এগেইনস্টে থার্ড ম্যাচে ইডেন গার্ডেন্স এ। তারপর থেকে ও পুরোটাই ফ্লপ, কিন্তু ওর পুরো ফ্লপের কারণে ওকে একবার খেলেছে ফার্স্ট ডাউনে, একবার খেলেছে সেকেন্ড ডাউনে, কখনো ব্যাটিংই আসেনি। ওর আগে হয়তো এমনও হয়েছে যে রাসেল নেমেছে, রিঙ্কু নেমেছে, রামান নেমেছে, ওর ব্যাটিংই আসেনি। আমি জানি না, আমি লিটারালি জানি না আগের বছর চন্দ্রকান্ত পণ্ডিত কি হিসাবে খেলিয়েছেন, কি হিসাবে টিম সেট করেছেন, বাট আমার এই ভেঙ্কটেশ প্লেয়ারটার প্রতি না
কোথাও না কোথাও একটা সফট কর্নার আছে, আমি জানি না কেন, বাট এই প্লেয়ারটা যেমন স্পিনের এগেনস্টে ভালো খেলে, এই পেসারটা যেমন মানে এই প্লেয়ারটা যেমন স্পেসের এগেনস্টে ভালো খেলে, আর এইরকম প্লেয়ার না মার্কেটে নেই। এইরকম এই যে ক্লাচ প্লেয়ার গুলো হয় না, এইগুলো অকশনে নেই, তুমি সচরাচর পাবে না। এবার তুমি অকশনে ভাবো না, হয়তো খুব বেশি হলে সরফরাজ খান পাবে, মায়াঙ্ক আগরওয়াল পাবে, পৃথ্বী শাহ পাবে, এর চেয়ে তুমি বেটার নাম পাবে না। তো সেক্ষেত্রে যদি ভেঙ্কটেশকে যদি আমরা বাইব্যাক করে অ্যাট দি 10 থেকে 12 কোটির মধ্যে আমি যদি ধরি, 12 কোটি, আমি বলবো 12 থেকে 14 কোটি, অনেক তো বললো 10 কোটি, তো আমি যদি 12 থেকে 14 ধরি না, আমার যদি সে একটা পজিশনে খেলাতে পারি, আমি যদি একটা মানে কনসিস্টেন্ট একটা চান্স দিতে থাকি যে ওপেনিং এ খেলাবো, বা ওকে আমি একটা ফার্স্ট ডাউনে খেলাবো, সেকেন্ড ডাউনে খেলাবো, তো আমার মনে হয় ভেঙ্কটেশ ভালো করবে। আর ভেঙ্কটেশ আগের বার থেকে যেটা ট্রোলের বিষয়, ভেঙ্কটেশের প্রাইস ট্যাগ 23,75,00,000, এটা কিন্তু কোনোভাবেই ওর দোষ নয়, এটা দোষ ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্ট ওকে সেই টাকা দিয়ে কিনেছে, ম্যানেজমেন্ট যখন দেখছে আমার আগের স্লটের প্রত্যেকটা প্লেয়ার বেরিয়ে যাচ্ছে এত এত টাকায়, আমি কাউকে কিনতে পারছি না, আমার আমার 2024-এর উইনিং প্লেয়ার চাই। তো সেক্ষেত্রে আমার কোথাও না কোথাও যে প্লেয়ার গুলো চাই, সেক্ষেত্রে আমার ভেঙ্কটেশকে ওরা কি বলবো মরিয়া হয়ে কিনেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মনে হয় ইজ দ্য প্যানিক ভাই। এটা ভেঙ্কটেশের কোনোভাবেই দোষ নয়, যেটা মিডিয়া যেভাবে শো করে বা এ করে। এন্ড ভেঙ্কি নিজেও আপসেট ছিল যে আমি এতটা একটা প্রাইস ট্যাগ পেয়েও আমি কেন নিজের বেস্টটা দিতে পারছি না, এটা নিয়ে ভেঙ্কটেশও আপসেট ছিল, অনেক ইন্টারভিউ অনেক জায়গায় বলেছো। এটা একদমই যে ভেঙ্কটেশের দোষ তো নয় জিনিসটা। এবার জানিস তো দোষটা মানে দোষ তো ঠিক না, তুই একটা কথা দেখ, মানে আগের সিজন 2024 এ স্টার্ককে আমরা অলমোস্ট সেম প্রাইস থেকে কিনেছিলাম 24.5 crores এ। প্রথম দিকে কিন্তু ওকে নিয়েও সমালোচনা হচ্ছিল, বাট স্টার্ক মেড আ কামব্যাক। স্টার্ক কিন্তু তারপরে সেই সিজন কেকেআর সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, ম্যান অফ দ্য ম্যাচ ইন ফাইনালস। তো স্টার্ক কিন্তু জাস্টিফাই করতে পেরেছিল। আমি বলে দিচ্ছি যদি ভেঙ্কটেশ আইয়ারও আগে সিজন মেবি 400 রানের একটা মানে লাইক দিতে পারতো সিজন আমাদেরকে, ও কিন্তু এত কথা শুনতে হতো না। বাট জাস্ট বিকজ এটাই যেটা কৃষ্ণেন্দু বললো যে আগের বারের টিমটাই এত মিক্সড আপ ছিল না, ও কোথায় খেলবে না খেলবে, কোনোদিন ওয়ান ডাউনে নামছে, কোনোদিন টু ডাউনে, থ্রি ডাউনে। না তুই নারিনকে ওপেন না করালে তুই ওর ব্যাটিং ইউজ করতে পারবি না। তুই যদি রাহানেকে ওয়ান ডাউনের নিচে পাঠিয়ে দিস তাহলে পাওয়ার প্লে ওভার, তো ও খুব একটা কাজের তখন আসবে না। তাহলে একদিন মেবি দেখেছিলাম কোনো একটা ম্যাচে, আমি দেখেছিলাম মেবি ভেঙ্কটেশ 7 নম্বর কি 8 নম্বরে নেমেছিল, আমি যদি খুব ভুল না হয়। একদম মনে পড়েছে চেন্নাই সুপার কিংসের সাথে খেলাটা ছিল। হ্যাঁ একদম চেন্নাই না পাঞ্জাব যেটা অল আউট হয়ে গেছিল, ওকে চেস করতে পারেনি। হ্যাঁ মেবি কিছু একটা 6 কি 7 নেমেছিল। তো এক্স্যাক্টলি মানে সবথেকে বড় প্রবলেম হয়ে গেছিল টপ অর্ডারটা। মানে তুই যদি দেখিস তো কুইন্টন ডিকক বাঁহাতি, নারিন বাঁহাতি, তারপরে যদি আবার ভেঙ্কটেশ আসতো তখন ও বাঁহাতি, তো তিনটে টপ অর্ডার ব্যাটসম্যান বাঁহাতি হয়ে যেত। সেই ক্ষেত্রেই ওর প্রবলেমটা হয়ে গেছিল মনে হচ্ছে। 2024 ছিল আমাদের এটা, আমাদের প্রতি বছর যে প্রবলেমটা হয়, যে ওপেনিং পার্টনারশিপের যে প্রবলেমটা হয়, সেটা 2024 আমাদের সরে গিয়েছিল। আমাদের মনে হয়েছিল যে এইটাই হচ্ছে আমাদের বেস্ট জিনিস। 24 কোটি টাকা দিয়ে ফিল শর্ট কেউ নিত না, আমি খুব খুশি হতাম। কিন্তু ব্যাড লাকটা হলো যে কাপ উইনিং সিজনের পরের সিজনটাই চলে এলো মেগা অকশন। এটাই হচ্ছে কপাল আমাদের, সত্যি এত খারাপ কপাল না, মানে আমরা কিছুতেই আমরা টিম রাখতে পারি না, আমাদের দোষ কি বলবো। যদি ওই সিজনটা যা টিম হয়েছিল দ্যাট উড হ্যাভ ডমিনেটেড আইপিএল ফর সাম ইয়ার্স। মানে রাখতেও পারি না, আবার রাখতে চাইলেও রাখা যায় না, এই হচ্ছে একটা ব্যাপার। সত্যি। আর আচ্ছা একটা কোয়েশ্চেন আমার জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ কর। তোমরা কি জানো ভেঙ্কটেশ আয়ার, আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি যে ভেঙ্কটেশ আয়ার কি এখন এট দিস পয়েন্ট অফ টাইম কি ইনজিওর্ড আছে? কোনো খবর তো নেই। রঞ্জিতেও তো ব্যাট করলো আই থিঙ্ক। না আমি বলছি তোমাকে, দ্য পয়েন্ট টু বি নোটেড ডাউন ইজ কি লাস্ট দুটো ম্যাচ মধ্যপ্রদেশের হয়ে কিন্তু ভেঙ্কটেশ আয়ার চান্স পায়নি। তার আগের একটা ম্যাচ পেয়েছিল, সেখানে ফার্স্ট ইনিংস ভালো খেলেনি, সেকেন্ড ইনিংসে 60 রানস করেছে। তার আগের ম্যাচও কয়েকটাতে মিস করেছে। রঞ্জি ট্রফিতেও কিন্তু খুব রেগুলার সিজন খেলছে না ভেঙ্কটেশ আয়ার, এইটাও কিন্তু একটা পয়েন্ট টু বি নোটেড ডাউন। হয়তো হতে পারে কোনো নিগেল বাইসে সেরকম হয়তো অতটা মানে আউটস্ট্রিম মিডিয়াতে আসেনি কিন্তু। বাট দেখো সে যাই হোক, দেখো সেটার ব্যাপার বলছি না, আমি বলছি যে যদি রঞ্জি ট্রফি বা এরকম ডোমেস্টিক খেলতে না থাকে ভেঙ্কটেশ আয়ার, কোথাও তো খেলতে হবে। যদি প্রপার ফর্মে না থাকে তাহলে কেকেআর নিয়ে কি করবে? কেকেআর আবার ফ্লপ করবে।
এটাই আমি বলতে চাইছি। এসএমএটি আসছে তো সৈয়দ মুশতাক আলীতে ওর পারফরমেন্সটার উপর লোক দেখতে থাকবে। হ্যাঁ একবার দেখা যাবে। হ্যাঁ মানে লাস্ট সিজন তো অলমোস্ট পুল অফ করে দিয়েছিল, ফাইনালে যখন ভেঙ্কটেশ আইয়ার, রজত পাটিদার এরা ছিল, একটা টাইমে মনে হচ্ছিল হয়তো চেস করে দেবে ওরা, বাট তারপরে মুম্বাই কাম ব্যাক করলো অফকোর্স, এন্ড দেন দেখা যাক কি হয়। দেখা এক্স্যাক্টলি। এইবার এবার আমাদেরকে দেখতে হবে আমাদের অকশনের নিয়ে আমরা একটা অফকোর্স স্পেশাল ভিডিও করব, বাট আমাদের কিন্তু কিছু কিছু মেজর মেজর স্পটস ফিল ইন করতে হবে। তো সেই জন্য আগে আমরা দেখে নিই আমাদের কারেন্ট যে টিমটা উইথ আওয়ার এক্সিস্টিং প্লেয়ার্স এরকম দাঁড়াচ্ছে মোটামুটি। হ্যাঁ, এবার এখানে অনেকে বলবে রাহানে নেই কেন। দেখো আমি মনে করি যে ইফ উই আর গোয়িং উইথ 62 63 crores 70 crores ইন দি অপশন, রাহানে শুড নট বি আওয়ার ফার্স্ট চয়েস ওপেনার। তো সেক্ষেত্রে আর নারিনকে অ্যাজ এন ওপেনার খেলানো ইন বিগ 2025 ইটস ওভার। নারিন বোলার হিসেবেই খেলবে, সো উই নিড প্রপার ওপেনার্স। আর ভাইবা মোরোরা উইল বি দ্য এক্সপেক্টেড ইম্প্যাক্ট প্লেয়ার বা উমরান মালিক হোয়েভার। তো তাছাড়া আমাদের মোটামুটি কিন্তু স্টার্টিং লাইন আপেই 5টা স্পট ফিল করতে হবে, আর তাছাড়া উই নিড আ ফিউ গুড ব্যাকআপস অ্যাজ ওয়েল। ওকে, তো সেক্ষেত্রে আর হ্যাঁ, আমরা কিন্তু রঘুবংশীকে স্টার্টার হিসেবেই রাখবো এই সিজনে, বিকজ ইফ নট নাও দেন নেভার। মানে ছেলেটা লিটারালি লাস্ট 2 বছর পারফর্ম করে আসছে, হি নিডস হিজ বিগ ব্রেক নাও। তোরা কি মনে হচ্ছে, মানে লাইক এই 11টাকে ইমপ্রুভ করার জন্য কোথায় কোথায় ইউনিট রিইনফোর্সমেন্টস? আমি বলবো কিছু। বল 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 তুই। রঘুবংশীর পাশে যে কোয়েশ্চেন মার্কটা আছে ওখানে তুমি জানো কার নামটা বসাতে হবে? ওখানে তো ওটা তো 30 কোটি টাকা দিয়ে হয়তো হলেও তা ওটাই ওটা কিন্তু আমি কোথাও এটা লিখে এরকম ঝান্ডা হিসেবে নাড়াতে চাই জিনিসটা। ক্যামেরন গ্রিন গ্রিন ইজ নাইট, ওয়েলকাম টু নাইটস গ্যালাক্সি। না বাট अगेन মানে লাইক ওর উপরে যেন খুব বেশি না 25 না একদম। আমি এই পার্ট যদি একবার দেখি এখানে এদের মধ্যে দেখতে গেলে কারা কারা কম্পিট করতে পারে। দেখ লখনউর কোনো দরকার নেই, চেন্নাই একমাত্র কম্পিট করতে পারে আমাদের সাথে, আর এসআরএইচ এর দরকার নেই। চেন্নাই ইজ দ্য অনলি কম্পিটিশন। আমি একটা কথা বলছি, এসআরএইচ আর দিল্লি এই দুটো টিম, এদের পয়সা যদি 2 টাকাও থাকে না, এরা বিট করবে সবেতে। এই দুটো টিমের কি সমস্যা জীবনে আমি এই দুটো টিমের জীবনে কি সমস্যা আমি জানি না। তো আমি বলবো শুরু করবে দেখবি এসআরএইচ আর ডিসি। আচ্ছা, ইফ আই এম নট রং, হেনরি ক্লাসেন কেও তো এসআরএইচ রিলিজ করেছে তাই না? না হেনরি ক্লাসেন রিটেন না। আচ্ছা আচ্ছা, তাহলে তো আরো বেশি থাকবে। এক্স্যাক্টলি, তো সেই জন্য আমার মানে আরেকটা মানে আমরা সবাই বলছি, বাট জেক ফ্রেজার ম্যাকগ্রাও কিন্তু খুব একটা মানে ইফ ইউ আর লুকিং এট আ কম দামি অপশন, মানে অফকোর্স মানে বিশাল ভালো ভালো প্লেয়ার্স কিন্তু অপশন আসতে চলেছে। তো সত্যি কথা বলছি, যদি কেকেআর চায় চ্যাম্পিয়ন্স স্কোয়াড বানানো কিন্তু পসিবল ইজিলি এর মধ্যে। একদম, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে জেক ফ্রেজার ম্যাকগ্রাও আসবে, তারপর ওদিকে জশ ইংলিশ। আমার যতদূর শুনছি জশ ইংলিশ 2026-এর হাফ টাইম অব্দি ও ইনজিওর্ড থাকবে, আর ও খেলতে পারবে না, এটা শুনছিলাম। সেই জন্যই ওকে পাঞ্জাব ছেড়েছে, আমি যেটা শুনছিলাম আর কি। তো সেটা যদি হয়, সেখানে আমাদের জেমি স্মিথ একটা গুড অপশন। আর আমি বলবো জনি বেয়ারস্টো একজন অভিজ্ঞ প্লেয়ার, প্লাস আমার তো মানে কেকেআর ব্লান্ডার। তুই দেখ লাস্ট সিজন জনি বেস্টকে তুলতে পারতো সেকেন্ড রাউন্ডে, তুললো একদম 2024-এ যে প্লেয়ারটা 263 রান টার্গেট ইডেন গার্ডেন্সে 100 মেরে যে জেতালো, যে প্লেয়ারটা, তাকে হচ্ছে ওইভাবে যদি ছেড়ে দেয়, আমার আর কিছু বলার নেই। আই থিঙ্ক ইডেন জনি বেয়ারস্টোর জন্য একটা ভীষণ ভালো পিচ। ও যেরকম ব্যাটসম্যান, ও যেরকম আর আমরা যেটা চাইছি মেনলি ওভারসিজ উইকেট কিপিং ব্যাটসম্যান ওপেনার। তো জনি বেয়ারস্টো, জেমি স্মিথ এরা খুব ভালো অপশন হবে আমার মতে। আচ্ছা, আমরা ক্যামেরন গ্রিনকে নিয়ে যখন আলোচনা করছি, কৃষ্ণেন্দু, হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট প্লেইং ক্যামেরন গ্রিন অ্যাজ অ্যান ওপেনার? ক্যামেরন গ্রিন আর জেমি স্মিথ দুজনেরই যে নাম এখন সবচেয়ে বেশি চর্চা আছে, এরা না কি বলবো একটা জেনারেশনাল ট্যালেন্ট। জেমি স্মিথের খেলা আর ক্যামেরন গ্রিনের খেলা যদি তুমি দেখে থাকো, এটা জেনারেশনাল ট্যালেন্ট। তো এদেরকে যদি তুমি একবার হারাও আর পাবে না। কিন্তু দেখো আমি মনে করি যে
কি বলে তোমার গ্রিনের কাছে সেই ক্যাপাবিলিটি আছে যে যখন ইচ্ছা আমি মারবো বা ধরে খেলতে পারবো, বা যখন ইচ্ছা আমি পিন শিটিং করবো। তো সেক্ষেত্রে ওই রকম একটা প্লেয়ার আমার মনে হয় মিডিল অর্ডারে থাকা বেশি ইম্পর্টেন্ট নাকি আমার ওপেনার। আর যখন আমার ওপেনারের কাছে এতগুলো অপশন আছে, তুমি যদি এখানে ওপেনার দেখো, জেমি স্মিথ ওপেন করতে পারে, জস ইংলিশের কথা যদি আমি বাদও দিই, কারণ যেহেতু ফুল সিজন অ্যাভেলেবেল থাকবে না বলছে, রিকি পন্টিং বলে কথাটা বলেছিল, তো ফিন অ্যালেন, খুবই ইন্টারেস্টিং নেম কিন্তু জশ ফিলিপি, ঠিক আছে, সিডনি সিক্সার্স মারাত্মক একটা ভালো ক্যাম্পেইন গেছে ওর বিবিএল এ, তারপরে একদম সদস্য ডেবিউ করলো ইন্ডিয়ার এগেনস্টে। মানে আমি ঠিক এটাই বলতে চাইছিলাম যে মানে দেখো অপশন তো আছে, মানে জেমি স্মিথ নাই মানে কেউ না। আর একটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে রিমেনিং পার্টস একটু আমরা দেখে নেই, বিকজ আমাদের তো টেনশন হয় যে উইকেট কিপার লাগবে কার বিদেশি। সিএসকে উইকেট কিপার আই ডোন্ট থিঙ্ক এখন নেবেন নেক্সট 50 বছর। তারপরে দিল্লি ক্যাপিটালস এরও একটা উইকেট, মানে ওদেরও উইকেট কিপার আছে, কে রাহুল আছে, অভিষেক পোড়েল আছে, ডোন্ট নিড উইকেট কিপার। গুজরাট টাইটান্স এর কাছে উইকেট কিপার এখন কি আছে, ঋদ্ধিমা শাহ, দে মাইট টার্গেট, বাট ওরা যা পার্স রয়েছে ওতে ওরা পাবে না জেমি স্মিথকে, অফকোর্স কেকেআর এর দরকার আছে। লখনৌ সুপার জায়ান্টস আগেন ওরা একটা 27 কোটি টাকা দিয়ে উইকেট কিপার কিনে রেখে দিয়েছে, ওদের দরকার নেই। মুম্বাই ইন্ডিয়ান্স পয়সাই নেই, দরকার নেই। আমাদের জিটির কাছে বাটলার আছে, জিটির কাছে জিটিও টার্গেট এক্স্যাক্টলি করবে না। ভুলে গেছিলাম, জিটির কাছে বাটলার আছে ডেফিনেটলি, জিটি ডাজ নট নিড। তো একমাত্র যদি দেখি আমরা এসআরএচ এর কাছেও ক্লাসে আছে আগেন, ঈশান কিষান আছে, সো কিষান আছে, ঈশান কিষান। বাট বল বল বাট ওরা ওই যে বললাম না অহেতুক টার্গেট করবে না না, মানে দাম বাড়ানোর জন্য। একটাই মানে আমরা হোপ করতে আশা করতে পারি যে যেন ম্যাজিক্যালি কিছু একটা হয়ে যায়, যাতে বা অ্যালেক্স ক্যারিও কিন্তু একটা মানে ভালো অপশন, যদি আমরা আর ওকে পেলাম না অ্যালেক্স ক্যারি, কিন্তু তাহলে ওকে মিডল অর্ডারে খেলাতে হবে, আর সেক্ষেত্রে উই নিড প্রপার ইন্ডিয়ান ওপেনার্স। তো এখানে আমরা ওভারসিজ দেখছি, বিকজ আমাদের 6টা ওভারসিজ স্লট কিন্তু ফিল আপ করতে হবে, ইটস আ বিগ 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 প্রবলেম। আর এবার চলে আসি আমরা মানে উইকেট কিপারের দিক থেকে গেলে তো হয়ে গেল, যদি আমরা উইকেট কিপার নাই পাই, মানে খুবই খারাপ দিন আমাদের, আমরা পেলাম না, ধর জেমি স্মিথ পেলাম না, ফিলিপি পেলাম না, বা আমরা তখন ওভারসিজ যদি ব্যাটার টার্গেট করতে হয়, সেখানে কিন্তু বেন ডাকেট ইজ আ গুড অপশন ওপেনার হিসেবে। বেন ডাকেট অ্যাকচুয়ালি ভেরি গুড অপশন, মানে বেন ডাকেট বল বল। আই থিংক ড্যারিল মিচেলের ইডেন শুট হবে, যদি আমি বলছি একদম। আর ড্যারিল মিচেল কিন্তু গিভস ইউ 2 ওভার্স, ভেরি গুড 2 ওভার্স অফ স্পিন। একদম ড্যারিল মিচেল, বেন ডাকেট আর জেক ফ্রেজার ম্যাকডাফ, এই তিনজনের মধ্যে একজনকে অন্তত টার্গেট করাটা উচিত কেকেআর। আমি বলবো ম্যাকগার্ডকে কিন্তু এজ আ ব্যাকআপ হলেও আমি বলবো ম্যাকগার্ডকে কিন্তু কেকেআর টার্গেট করা উচিত। আমি দিল্লি ক্যাপিটালস দেখেছিলাম, আমার খুব শার্প লেগেছিল। দিল্লি কি করে যে মানে দিল্লি হ্যাজ আ ভেরি গুড ইন্টেন্ট, বাট তাতে কি করে ওরা জেএফএম কে রিলিজ করলো, লাইক ইটস আ ভেরি কি বলবো এই না, হ্যাঁ সেটা আমি বলছি যে কেকেআর কিন্তু ম্যাকগার্ডকে তুলতে পারে, একটা ভালো যদি ওপেনার হিসেবেও খুব ভালো রোল প্লে করেছে অ্যাকচুয়ালি, আমরা দেখেছি। মানে JFM needs a pitch like Eden. একদম। আর একটা যে ইম্পর্টেন্ট সবথেকে বড় যেটা কথা আমি বলবো, ড্যারিল মিচেলকে বাদ দাও, বেন ডাকেট আর জেক ফ্রেজার ম্যাকডাফ, এদের বয়সটাও খুব কম। অ্যাবসলিউটলি, মানে আমি বলবো আর সবাই না পেলে আই থিংক বেন ডাকেট শুড বি আওয়ার প্রাইম অপশন, বিকজ বেন ডাকেট অলসো উইকেট কিপার, বেন ডাকেট অলসো কিপার। আর একদম আর যেটা আরেকটা কথা, যেটা জেক ফ্রেজার ম্যাকডাফ হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান, এন্ড আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ শেন ওয়াটসন, তো সামথিং ইজ কুকিং। অ্যাকচুয়ালি শেন ওয়াটসন আর ক্যামেরন গ্রিন মানে অলমোস্ট সেম স্টাইলেরই প্লেয়ার, কিন্তু তো ওদেরকে একটা স্কোয়াডে পাওয়া ইজ লাইক ইটস আ বিগ বুন ফর আস। দেখা যাক কিভাবে ইউজ ম্যাচ ফ্রম হেভেন ধরেই নিয়েছি না কেকেআর এর টিমে খেলছে অলরেডি। গ্রিনের পেছনে করবো, লড়বো, জিতবো, জার্সিতে লিখে দাও, ওকে কেকেআর এর ব্যাচ দিয়ে দাও, ওটা করে নাও। ওটা কৃষ্ণেন্দু হিমনকে বলে এডিট শুরু করে দেয়, এডিটটা করে রাখ, ঠিক আছে? একদম জাস্ট 16 তারিখটা হবে, ওটা স্ট্যাটাস দিয়ে দিবি, তার আগে হচ্ছে এসে যাবে। শুধু একটা বসে হ্যাঁ। আর একটা যেটা আমাদের দেখা দরকার ইজ আ ফাস্ট বোলার, বিকজ লাস্ট সিজন এটা কিন্তু ভুগিয়েছিল, মানে কেকেআর এর হিস্টোরিক্যালি দেখতে গেলে। হ্যাঁ শুরু করতে বল।
হ্যাঁ তুমি বলে না তারপর শেষ করে আমি তারপরে মানে বলছি। historically দেখতে গেলে যেটা হয়েছে কেকেআর এর কিন্তু মানে যেবারই যতবার কেকেআর জিতেছে একটা করে ভালো ফাস্ট বোলার কিন্তু কেকেআর টিমের পার্টে ছিল অফকোর্স। প্রথমে একদম ব্রেটলি ছিল, তারপরে আমরা প্যাট কামিন্সকে পেয়েছিলাম 2014-এ, এন্ড দেন উই হ্যাড স্টার্ক। মাঝখানেও কিন্তু কেকেআর হ্যাড দ্য লাইকস অফ টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, তারপরে প্যাট কামিন্স আবার ফিরে এসেছিল। সো উই অলওয়েজ হ্যাড আ গুড ফাস্ট বোলার, মানে যে কিন্তু নিজের কান্ট্রির স্টার্টার। এবার লাস্ট সিজন যেটা হলো, উই হ্যাড নকিয়া এন্ড উই হ্যাড স্পেন্সার জনসন, যারা কিন্তু তার আগে আইপিএল এ বেশ ভালো পারফর্ম করেছিল। আর স্পেন্সার জনসন ইজ আ ভেরি গুড বোলার, মানে অস্ট্রেলিয়াতে খুব ভালো খেলেছে, হি হ্যাজ আ ভেরি গুড বিবিএল রেকর্ড, হি হ্যাড আ গ্রেট চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগেই, বাট জানি না কেন সামহাউ হি কুড নট রেপ্লিকেট দ্যাট ইন আইপিএল। বাট এই বছর মানে দে উইল অলসো বি ইন দ্য অকশন, সো উই ক্যান গেট দেম ব্যাক, বাট তাছাড়া উই ক্যান টার্গেট কাইল জ্যামিসন, উইকেন্ড আমার তো ডাফি মানে জেকব ডাফি ভেরি গুড, মানে সবে সবে মানে নিউজিল্যান্ডের একদম হয়ে যে সিরিজে সবে গেল, সবে and গ্রেট সিরিজ। যেভাবে ও অ্যাজ আ ফাস্ট বোলার এইরকম একটা এতে ইকোনমিক্যাল প্লাস হচ্ছে উইকেট টেকার প্রচন্ড আমি বলবো জেরেমি ডাফি খুব ভালো একটা অপশন হতে পারে। আর পাথিরানার যে ব্যাপারটা আমি শুনছিলাম, পাথিরানাও চোটে আছে এবং পাথিরানাও আমার মেবি কিছু বলার নেই, মানে হ্যাঁ অনেস্টলি কথা বলছি, সিএসকে ফ্যানরা যতটা হাইপ করে ততটা হাইপ ডিজার্ভ করে না পাতিরানা। এটাই হচ্ছে আমি সবাই বলতে চাচ্ছিলাম যে সবাই বলছে পাথিরানা ইজ আ গুড অপশন, বাট আমি বলবো ডাফি বলো বা জেমিসন বলো যদি একটা অনেক জিনিস বেশি দেখিস, deserve করে। কৃষ্ণেন্দু, হ্যাঁ বল। And আমার একটা খুব ফেভারিট নাম আছে এর মধ্যে, মার্ক মুস্তাফিজুর উড। রহমান, আচ্ছা না, একদম তো আছে মার্ক উড। আমার ও এক্স্যাক্টলি। আমার ও আমার ফেভারিট ওভারসিজ বোলার। মানে আমি এরকম বোলার খুব কম দেখেছি। তোমার ব্রেট লি বা ওই কি বলবো, সাউথ আফ্রিকার পেসারটার নাম বলো না গো, ওই ডেল স্টেন। ব্রেট লি বা ডেল স্টেনের পরে এরকম প্লেয়ার খুব কম থাকে যারা কন্টিনিউয়াস 150 গতিতে বল করতে পারে, 150 স্পিডে বল করতে পারে। আর ওই রকম কি হলো, তীখা বাউন্সার গুলো মারে না, ওই ব্যাটসম্যানের মুখে লাগবে, হেলমেট খুলে পড়ে যাবে, ব্যাটসম্যান উল্টে গেল। সুইট চিন মিউজিক। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার ওই জিনিসটা না বড্ড অ্যাট্রাক্ট করে। আর মার্কুরের মধ্যে না জিনিসটা খুব আছে। মানে মার্কুর ওই জিনিসটা এত কন্টিনিউয়াস করে যেতে পারে না। আর ও হচ্ছে, আমি একটা বলো, তুমি দেখবে না ও সচরাচর আম্পায়ারকে যে বাউন্স দিচ্ছে, যে এখন তো আইপিএল এ 2টো করে বাউন্সারের নিয়ম হয়ে গেছে, আগে একটা করে ছিল, বাট ওর লাইন লেন্থ গুলো একটু এমন নিচে থাকে, এমন উপর থাকে না, ওকে আম্পায়ার সহজে জাস্ট লাইনের বাউন্সারও মধ্যে ডাকতে থাকবে। পারে না। এক্স্যাক্টলি। তো মার্ক উডকে আমার একটা মানে আমার শুধু ফেভারিট বলে বলছি না, মার্ক উড আমার একটা বললো যে আমার ওকে দেখার স্বপ্ন আছে ক্রিকেটের জার্সিতে। ডেফিনেটলি, বাট ওই একটাই চিন্তা যে লাস্ট সিজন যেভাবে আমরা নকিয়াকে এনেছিলাম পেস মার্চেন্ট হিসেবে, বাট ওই রকম যেন টার্ন আউট না করে, মেবি ইডেনের পিচ ওকে সাপোর্ট করবে না বা কিছু, সেই ক্ষেত্রে উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল উইথ আওয়ার বাইস। হ্যাঁ সুব্রজিৎ। হ্যাঁ তো যেটা বলছিলাম, আমি কৃষ্ণেন্দু দাদার সাথে একমত পুরো মার্কুটকে নিয়ে, বাট ওই একটা জিনিসই মাঝখানে চলে আসে, সেটা হচ্ছে ইনজুরি কনসার্ন। মার্কুটকে নিয়ে ওই একটা ইনজুরি একটু কনসার্ন ইনজুরি যদি না প্রবলেম, থাকতো, মার্কুটকে আমি একদম অনেক দিন ধরে ওর যা পেস, যা বাউন্স, রুম দেয় না, একদম রুম পায় না ব্যাটসম্যান খুব ইজিলি। আর একটা নাম আমি অ্যাড করব, আমি জানি না, আমি ইনস্টাগ্রামে সেরকম কখনোই নামটা দেখি না, আর তোমরাও এটা বলছো না আমি কেন জানি না, বাট হ্যাঁ আমি আগে থেকে বলে রাখছি, এজ ফ্যাক্টর একটা রয়েছে, বাট তাও এই নামটা হচ্ছে মোহিত শর্মাকে নিয়ে। আচ্ছা মোহিত শর্মা, রাইট। তুমি যদি দেখো গুজরাট টাইটান্স এর হয়ে কিন্তু ডেথ ওভারে ম্যাচ বার করেছে লিটারেলি বোলিং এ, যেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলো গুজরাট টাইটান্স, চেন্নাইয়ের কাছে হেরে গেল লাস্টে, সেই ফাইনালেও পর্যন্ত প্রায় পুল আপ করে দিয়েছিল যাদের যারা জাস্ট। হ্যাঁ মানে নেট বোলার থেকে কল আপ পে মেইন টিমে এসে ইট ওয়াজ আ গুড স্টোরি ডেফিনেটলি, বাট ওই মোহিত একদম শর্মার একদম পেসটা নেই অতটা, জাস্ট ফোকাস ইজ অন পেস নেই ডেথ ওভারে। মানে ইজ নট অ্যান অ্যাট্রাকটিভ বোলার অতটা, যেটা আমরা বলি আজকে দিনে ফাস্ট বোলার, ইজ আ মিডিয়াম পেসার। মিডিয়াম পেস একদম। হ্যাঁ বেশি টাকা হয়তোবা খরচা আমরা ট্রাই হবে না করতেই পারি ডেফিনেটলি। একদম, হ্যাঁ বেশি টাকা মনে হয় না আমার খরচা হবে মোহিত শর্মাকে নিয়ে, বিকজ খুব একটা প্রাইসে যাবে বলে আমার মনে হয় না, যেহেতু এজ ফ্যাক্টর চলে আসছে। বাট যদি দরকার হয় কিন্তু পরে কেকের এই সিজনের লাস্টে ইউজ করতে পারে, একটা সিজনের জন্য নিয়ে দেখতেই পারে যদি বেশি এই প্রাইসটা না আসতে পারে। একদম তো আমি বলবো যদি ধরো ওয়ান্স ইয়ারের মধ্যেও পেয়ে যায়, মোহিত শর্মা অ্যাজ আ ব্যাকআপ ইজ আ গুড অপশন। একদম হ্যাঁ ট্রু।
একদম আমরা একটুখানি হালকা একবার একটা জিনিস দেখে নিই। আমাদের 9টা স্লট আছে, রাইট? 13টা স্লট, আই এম সরি, 13 স্লটস আছে, আর উই হ্যাভ 64.3 crores, সেটাকে আমরা ধরে রাখছি অ্যাডিশনাল পার্স হয়ে, উই আর গেটিং অ্যাপ্রক্স 68 crores, ঠিক আছে? তো এবার তার মধ্যে 13টা স্লট মানে 13টা টোটাল স্লট আমরা ফিল করতে পারি, আমাদের অত করতে হবে না। মিনিমাম স্লটস তো আই থিঙ্ক 18 তো 18 হ্যাঁ 19, একদম। তো তো আমাদের 13টাই যে ফিল আপ করতে হবে, কেউ মাথার দিব্যি দেয়নি। তো তবে সেক্ষেত্রে 69.3 CR নিয়ে আসবে, সেখান থেকে আমি বলবো 25 এ, মতো সরিয়ে দাও দাঁড়া দাঁড়া একজনের আসছি পিছনে। আসছি, দাঁড়া 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 দাঁড়া। একদম তো একদম, আমরা আচ্ছা ধরে আচ্ছা। নিচ্ছি 13 মধ্যে আমরা ধর 10টা ম্যাক্স স্লট ফিল করব, তো তার আগে 6টা ওভারসিজ আমাদের ফিল করতে হবে। আর 6টা ওভারসিজ, তার সাথে আমরা ধরে রাখছি একটা হয়তো ভেঙ্কিকে রিটেন করার জন্য, যেটা কৃষ্ণেন্দু বললো আমরা ধরে রাখছি, লেটস অ্যাজিউম। তো সেক্ষেত্রে ওভারসিজ এর মধ্যে এই যে অপশন দেখছিস, কাকে কত, প্রথমে আগে ক্যামেরন গ্রিন লিখে রাখি, ক্যাম গ্রিন। তো ক্যামেরন গ্রিন দেখ, সিইং দি আদার টিমস, আমার মনে হয় না কোনো টিম 25 কোটির উপর তো যেতে পারবে মিনিমাম, বিকজ 25 কোটি নেই আর কারো কাছে দেওয়ার মতো। চেন্নাইয়ের আছে, বাট ওটা একটা চিন্তার ব্যাপার, চেন্নাইয়ের আছে। তাদেরও তো ফিল করতে হবে প্লেয়ার বাকি। চেন্নাইয়ের আছে, বাট চেন্নাইকেও ফিল করতে হবে অনেকটা। চেন্নাই আমার মনে হয় না অল আউট যাবে এর জন্য। না, বাট ওটাই ভয়, মানে মার্কি প্লেয়ার তো যদি ফার্স্টে দুম করে চলে আসে না, ওটাই চিন্তা হচ্ছে যে চেন্নাই কিন্তু ডেভন কনওয়েকে ছেড়েছে। হ্যাঁ, তো মানে ওরা, ওদের মাথাতেও আছে যে, কিন্তু ওরা ক্যামেরন গ্রিনকে খেলাবে কোথায়? ওদের অলরেডি রাচিন রবীন্দ্র আছে, ওদের পাথিরানাকেও ছেড়ে দিয়েছে, হ্যাঁ সেটা দেখতে। আর এমনি মিডল অর্ডারে ওদের ফ্যানরা চাইবে যে তাদের তাড়াতাড়ি সব উইকেট পড়ে যায়। সেটা ঠিক। তো রাচিনকে সিএসকে কিন্তু রিলিজ করেছে, রাচিন রবীন্দ্রকে। রাচিন রিলিজ হয়েছে? হ্যাঁ, রাচিন রিলিজ। তাহলে তো রাচিন রবীন্দ্র আমাদেরই একটা খুব ভালো অপশন হতে পারে। এটাই আমি বলতে যাচ্ছিলাম জাস্ট, যে রাচিন আমার অ্যাকচুয়ালি আমার রাচিন রবীন্দ্র, হ্যাঁ বল। হ্যাঁ তুমি বলো। না ওটাই তো, রাচিন রবীন্দ্র তো তাও ধরে রাখি, ক্যামেরন গ্রিনের জন্য যদি সিএসকে একমাত্র ঝামেলা না করে, 30 কোটি ধরে রাখি বাবা। না আমার মনে হয় না সিএসকে শুধুমাত্র ওই একটা প্লেয়ারের জন্য। দেখো তুমি একটা জিনিস দেখো, যে যদি আমরা 25 কোটি কি আমি বলি 30 কোটি, মানে বলছি ঠিক আছে, ভেবে না, অ্যাজিউম কর 30 কোটি যদি আমাদের চলে যায়, আমাদের হাতে প্রায় 40 কোটির কাছাকাছি অ্যামাউন্ট পড়ে থাকবে, ঠিক আছে? আর আমার মনে হয় না সিএসকে অল আউট যাবে ওই জাস্ট একটা প্লেয়ারের জন্য, আমার মনে হয়। কারণ আমরা অল আউট গেলেও আমাদের হাতে সেই অ্যামাউন্টটা পড়ে থাকবে যেটা বাকিদের হাতে আছে। এক্স্যাক্টলি। তো আমার মতে বসিয়ে দাও না পার্পল জার্সিটা। 30ই বসালাম, ঠিক আছে। তো তারপরে আমাদেরকে একটা উইকেট কিপার দিতে হবে, যেটা জেমি স্মিথ ধরে রাখলাম। জেমি স্মিথ যদি হয়, জেমি স্মিথ অর এলস আই থিঙ্ক উইকেট কিপার, আচ্ছা রবীন্দ্র আছেন, মানে কিপার না হিসেবে খেললেও ব্যাটার হিসেবে একটা নিতেই হবে, তো ডাকেট। এদের জন্য আমরা আই থিঙ্ক কত 10-15 কোটি তো যাবে। আমি বলবো জেএফএম কে ধরে রাখো। জেএফএম আই ডোন্ট থিংক উইল বি দ্য ফার্স্ট চয়েস, জেএফএম একটু পরের দিকে হয়তো আমাদের চয়েস হতে পারে। না হ্যাঁ একদম। বল কৃষ্ণেন্দু। জেমি স্মিথ তো অবশ্যই নাম আছে। আমি আরেকটা প্লেয়ার বলবো, সিএসকে থেকে রিলিজ হয়েছে, ডেভন কনওয়ে। ঠিক আছে, প্লেয়ারটাকে না আমার বরাবর ক্লাস লাগে। ওই রকম একটা বাঁহাতি প্লেয়ার যে মানে একটু আমি মানছি একটু ফর্ম এপাস ওপাস করে বা মানে ওই কি বলবো কন্টিনিউয়াস ভালো খেলতে পারে না, অতটা আউট এন্ড আউট হিটার নয়। ও ইনিংসটাকে বিল্ড করবে, বড় ইনিংস খেলবে, ধরে রাখবে একটা দিক থেকে। এক্স্যাক্টলি আমার ডেভন কনওয়েকে ওই জন্য খুব ভালো লাগে। যেমন ক্লাস আছে তেমনই শট খেলতে পারে, এত সবকিছু আছে। আর যদি বাই চান্স ডেভন কনওয়ে না হয়, আমি চাইবো ফিন অ্যালেন আসুক। হ্যাঁ একদম, ভেরি ভেরি গুড অপশন। নিউজিল্যান্ডের হয়ে খেলেছিল, আরসিবি তে একটা সিজন খেলেছিল আই থিঙ্ক, তারপর থেকে আর খুব একটা সেরকম আইপিএল দেখা যায়নি ওকে। তো ঠিক আছে, তো উইকেট কিপার যদি আমি ধরে রাখি, আই থিঙ্ক ফিন অ্যালেন উইল বি अगेन ইন আ ব্যাকআপ লিস্ট। তো সেক্ষেত্রে জেমি স্মিথ বা রাচিন রবীন্দ্র বা এদের জন্য যদি ডাকেট, এদের জন্য যদি যেতে হয়, তো এদের জন্য তো কত অবধি যেতে পারে? ম্যাক্স 12-13 crores। সো 12 crores লিখে রাখছি। 10 to 12 মানে 10 to 12 একটা প্লেয়ারের উপরে, 3 জনের উপরেই না, 10 to 12 একটা প্লেয়ারের উপর
ইটস একদম ওকে। ওটাই, জেমি সেটাই স্মিথের উপর সেটাই ধরো হলো। ঠিক আছে। তাছাড়া আমাদের আপাতত আজকে আমি আর দুটো নামই বলবো, বিকজ আমাদের অপশন স্পেশাল আসবে অলরেডি, তাই ফালতু ফালতু 6টা স্পট নিয়ে কি লাভ। তো আমাদের স্টার্টিং লাইন আপে আর একটা মাত্র স্পট বাকি আছে, হুইচ ইজ দ্য ফাস্ট বোলার। তো এদের মধ্যে সেরকম খুব একটা আউট অ্যান্ড আউট স্টার নেই যার পেছনে খুব বেশি পয়সা খরচা করা যাবে। তো আই থিঙ্ক উই ক্যান গো ফর আইদার মার্ক উড অর ডাফি। কাইল কারণ ডাফি জেমিসনকে সবে বলো। সবে হ্যাঁ বল বল। কাইল জেমিসন। ডেফিনেটলি উই ক্যান গো ফর জেমিসন অলসো। তো এইসব কাইল অপশনস গুলো জেমিসন কিন্তু আগের আছে। বছর খুব ভালো উই এই ক্যান গো ফর লিস্টে তো 5, রয়েছে দেখছি। উইল গো 5 বলো to 8 crores ম্যাক্স টু ম্যাক্স আই থিঙ্ক এদের একদম। জন্য, একজনের একদম। জন্য। তো এই যে 3টে ফরেনার আমাদের স্লট চলে এলো, তো সবে আমাদের খরচা হলো মোটামুটি 50 কোটি টাকা। তাতে আমাদের স্টার্টিং 11টা অ্যাটলিস্ট কমপ্লিট হলো ভদ্রভাবে। এরপরে আমাদের, হ্যাঁ বল কৃষ্ণন। আমি একটা নাম নেব, ঠিক আছে, মুস্তাফিজুর রহমান। ফিজ যখনই আসে পারফর্ম করে যায়, যখনই আসে যে কোনো টিমের হয়ে পারফর্ম করে যায়, দিল্লি, সিএসকে, তুমি যে টিমে নিয়ে নাও সেই টিমে পারফর্ম করে যায় বরাবর কম দামে। আর এবারে একদম। সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওরা এনওসি দিতে চায় না। আর এবারে তোমার বোধহয় T20 ওয়ার্ল্ড কাপের 7 দিনের পরই ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে সমস্ত টিমের প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে। তো যদি মুস্তাফিজুর রহমান অল ওভার দ্য সিজন অ্যাভেলেবেল থাকে, কারণ এবারে ম্যাচের সংখ্যা বাড়বে আরো, প্রত্যেকে আগের এবারে 2টো করে ম্যাচের সংখ্যা বাড়বে প্রত্যেকটা টিমের। মানে যদিও বা এখনো আমাদের অফিসিয়ালি আসেনি, কিন্তু ক্রিকবাজ বা ইএসপিএন যেহেতু বলেছে, তো আমরা সেটা মেনে নিতে পারি। যেহেতু 2.5 মাসের আইপিএল 3 মাস হতে পারে, তো আমরা যেহেতু এনওসিটা পেয়ে যাই মুস্তাফিজুর রহমানের কাছে, মুস্তাফিজুর বি গ্রেট অপশন ফর আস। একদম একদম। তো উইথ দ্যাট মোটামুটি আমাদের আজকের টপিক অফ ডিসকাশন কিন্তু এতটাই রইলো। এবং এরপরে আমাদের যে লাইভস গুলো আসবে সেগুলো একদমই অকশন রিলেটেড হবে। একটা অকশনের আগে হবে, একটা অকশনের পরে আসবে, এবং জাস্ট লাইভ ডিসকাশন নয়, তাছাড়া আমাদের একটা আরো স্পেশাল ইচ্ছে আছে করার। যদি ওটা আমরা করে উঠতে পারি অ্যাজ নাইস দেখছি, ওটা খুবই ভালো হবে। বাট ইট স্টাফ, ওটার জন্য আমাদের তোমাদের সবার সাপোর্ট দরকার আছে। সো উইথ দ্যাট থ্যাংক ইউ অরিত্য, শুভ্রজ্যোতি, কৃষ্ণেন্দু আজকের জন্য। ইউ আর আ লাভলি প্যানেল আজকের দিনে। আমারও অনেকদিন পরে কেকেআর নিয়ে কথা বলতে পেরে খুব ভালো লাগলো। অলরেডি আইপিএল আসার মানে লাইক এখন অকশনের আগে এখনো 20 দিন মতো বাকি আছে। তো এখন সবার মাঝখানে থটস গুলো চলবে, পসিবল কি কি কিনতে পারি, কাকে কোথায় ঢোকানো যায় যাতে টিম বানানো যায়। সো তোমরাও কমেন্ট করতে থাকো আমাদের পোস্টে। আর টিল দ্য নেক্সট টাইম উই মিট, থ্যাংক ইউ সো মাচ। করবো জিতবো। গুড নাইট। গুড নাইট।